সবাই কি আসছেন? Murtaza Mehdi is watching him. Marisha Cynthia. আমি আসছি, ওকে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, বোর্ড ক্লিয়ার তো না? I can't hear. আমার কথা শোনা যাইতেছে? কথা যদি শোনা যায় তাহলে হচ্ছে আমরা শুরু করব আজকে। সেটা হচ্ছে SP2 আর হচ্ছে SP3, সরি SP আর SP2 আমরা শুরু করব। ওকে, আসেন। আমাদের আজকে প্রথমে আমরা জিনিসটা পড়বো সেটা হচ্ছে SP2 সংকরায়নটা আমরা হচ্ছে পড়বো। এর আগের ক্লাসে হচ্ছে আমরা SP3 সংকরায়ন হচ্ছে পড়েছিলাম, ঠিক তো? আপনারা হচ্ছে অলরেডি পরীক্ষাও দিয়ে দিয়েছেন এবং আমি আশা করি হচ্ছে আপনারা SP3 সংকরায়ন খুব ভালোভাবে পারবেন। এখন SP3 সংকরায়নের সংজ্ঞাটা হচ্ছে আমি আপনাদের শিখাইছিলাম যে একটা s অরবিটাল তিনটা p অরবিটাল মিলিত হয়, পরস্পরের সাথে মিলিত হয় সমশক্তি সম্পন্ন চারটা অরবিটাল সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে আমি কি বলেছিলাম? SP3 সংকরায়ন বলেছিলাম। SP2 সংকরায়ন কাকে বলে? সেটা ঠিক SP3 এর মতোই। কিভাবে? SP2 সংকরণটা যেভাবে হচ্ছে সেটা হচ্ছে একটা s অরবিটাল ও দুইটা p অরবিটাল মিলে হইতেছে তিনটা সংকর অরবিটাল সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলতেছি? SP2 সংকরায়ন বলতেছি। দ্যাটস অল। ওকে, দেন হচ্ছে এখন SP2 সংকরায়নটা হচ্ছে কিভাবে গঠিত হয় সেটা হচ্ছে আমাকে দেখতে হবে। SP3 সংকরায়ন কিভাবে গঠিত হয় সেটা আমরা দেখেছি। এখন আজকে আমরা দেখব SP2 সংকরণ এবং SP। তার মধ্যে SP2 সংকরণটা কিভাবে গঠিত হয় সেটা হচ্ছে আমরা আগে দেখব। তো আসেন, প্রথমে SP2 সংকরণ, ঠিক না? SP2 সংকরণে কি কি থাকবে? একটা s থাকবে, দুইটা আমার p অরবিটাল থাকবে। তো এই হইতেছে আমার একটা s অরবিটাল। s অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার হয়, সেটা আপনারা হচ্ছে সাইডে লিখে রাখতে পারেন। এটা আপনার শুরুর দিকের মূলত এই পড়াটা আমি হচ্ছে ভাইস ভার্সা যাব আর কি, পরে হচ্ছে দেখবো। তো s অরবিটালের আকৃতি হইতেছে আমার গোলাকার, p এর হইতেছে ডাম্বেল আকার। এটা হচ্ছে আপনারা লিখে রাখেন পাশে। s অরবিটাল আকৃতি হচ্ছে গোলাকার, p অরবিটাল আকৃতি হচ্ছে আমার ডাম্বেল আকার। ওকে, এখন একটা s অরবিটাল আর কি বুঝলাম? দুইটা p অরবিটাল। তাহলে হচ্ছে এই যে যোগ চিহ্ন দিলাম, আর এই হইতেছে আমার x অক্ষ, y অক্ষ, এই হইতেছে আমার z অক্ষ। তো p অরবিটাল আকৃতি হচ্ছে ডাম্বেল আকার, তো আমি এখন দুইটা ডাম্বেল অঙ্কন করব। এই হইতেছে আমার px, এই হইতেছে আমার py, এই হইতেছে আমার pz। s অরবিটাল এখন এখানে দেখেন, এখানে কিন্তু তিনটা p অরবিটালই আছে, কিন্তু sp2 সংকরায়ন হচ্ছে আমার দুইটা p অরবিটাল সংকরায়ন গঠনে অংশগ্রহণ করবে। কোন দুইটা করবে? px করবে, py করবে। নরমালি px আর py হচ্ছে সবার আগে করে, কারণ আমরা জানি যখন আমরা অরবিটালের সংকরণ করি তখন হচ্ছে আমরা জানি যে px, py, pz যথাক্রমে কিন্তু ইলেকট্রন পাস হয়, ঠিক না? আউটবাউন্ড থেকে আমরা জানি। এখন যখন পাস হবে তো সবার আগে কিন্তু আসতেছে px আসতেছে, তারপরের অরবিটাল হচ্ছে py, তারপরের অরবিটাল হচ্ছে pz। যে কারণে হচ্ছে নরমালি ব্যতিক্রম কিছু আছে, বাট নরমালি যেটা হচ্ছে সেটা হচ্ছে px আর py হচ্ছে এই sp2 সংকরণে অংশগ্রহণ করে। ওরা যখন অংশগ্রহণ করে তখন হচ্ছে কিরকম হয়? এর আগেরটা আমরা দেখেছিলাম যে হচ্ছে ঠিক sp3 সংকরণটা আমার হচ্ছে এরকম হয়েছিল, ঠিক আছে? এরকম চারটা, চারপাশে চারটা বের হয়েছিল, একটা চতুস্থলকীয় ধরনের। আর sp2 হচ্ছে কি ধরনের হবে? 2 আর 1 হচ্ছে s। তাহলে হচ্ছে আমার কত হবে? তাহলে হচ্ছে আমার 3।
3 হচ্ছে ত্রিভুজাকার। ওকে, ত্রিভুজাকার হচ্ছে আমার হবে সমতলীয় ত্রিভুজাকার হবে sp2 সংকরণ। তাহলে sp2 সংকরণটা কিভাবে হবে একটু দেখি আমরা। এই হলো আমার দুইটা গেল। আচ্ছা, দুইটা এইভাবে না দিয়ে একটু ব্যাকা করে দিতে, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। এই হলো আমার একটা অরবিটাল, এই হলো আমার আরেকটা, এই হলো আমার আরেকটা। দেখেন, এটা একটা sp2 সংকর অরবিটাল, এটা একটা sp2 সংকর অরবিটাল, এটা একটা sp2 সংকর অরবিটাল। এখানে হচ্ছে sp2 লিখে দিবেন। দেখেন ত্রিভুজ ফর্ম কিন্তু হয়ে গেছে অলরেডি। sp2 সংকরণে মূলত হচ্ছে তিনটা হচ্ছে আমার সংকর অরবিটাল হবে, এবং সেক্ষেত্রে তিনটা হচ্ছে সংকর অরবিটাল হবে এবং দেখতে একটা ত্রিভুজের মতো হবে। এখন এখানের বন্ধন কোণ কত হবে, ঠিক না? আমরা তো sp3 তে দেখছিলাম হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হয় নরমালি। 109 ডিগ্রি 28 মিনিট হয়, কিছু ব্যতিক্রম আছে। এখানে যে বন্ধন কোণটা হবে, এই বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। মনে রাখবেন, যখনই হচ্ছে আপনি দেখবেন পরীক্ষার হলে sp2 সংকরণ দেওয়া হয়েছে, তখনই আপনি চোখ বুঝে যাবেন সেটা হচ্ছে 120 ডিগ্রি হবে আমার বন্ধন কোণ, বা ভিপি এর মধ্যকার যে কোণ সেটা হচ্ছে 120 ডিগ্রি হবে। ব্যতিক্রম আছে কিনা? হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই থাকবে, তবে সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় যেটা, সেটা হচ্ছে নর্মালি যদি আমরা কখনো sp2 সংকরণ দেখি, তাহলে সেটার মান কত হবে? বন্ধন কোণের মান 120 ডিগ্রি হবে। এই হচ্ছে, এই যে sp2 সংকরণ কিভাবে গঠিত হয় সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানান। তাহলে হচ্ছে আমি এখন আপনাদেরকে হচ্ছে যৌগ গঠন করে দেখাবো। এই জিনিসটা ক্লিয়ার? চিত্র আঁকছেন তো না? খাতায় কিন্তু হচ্ছে আপনার কাইন্ডলি লিখবেন। সমতলীয় ত্রিভুজাকার, হোম ক্লিয়ার, ওকে, হ্যাঁ ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে এখন sp2 সংকরণ করার জন্য, sp2 সংকরণে যেই হচ্ছে যৌগগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে বা আমাদের যেগুলো পড়া লাগবে এইচএসসির জন্য বা হচ্ছে অ্যাডমিশনের জন্য, সেটা হইতেছে BF3, BCl3, AlCl3, তারপর হচ্ছে C2H4 ইথিন। নরমালি হচ্ছে আমরা যদি এই যে যতগুলো আমি এখন বললাম এগুলা যদি আমরা পড়ি, আরেকটা হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে BF4 মাইনাস। এই sp2 থেকে আমরা একমাত্র এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা একমাত্র শিখবো আমরা, আর কোন ব্যতিক্রম আমাদের নাই। আমরা যদি BF3, BCl3, AlCl3 আর C2H4, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে C2H4, এগুলা যদি আমরা শিখে যাই তাইলে হচ্ছে শেষ। আমার হচ্ছে sp2 সংকর আমার ইন্টারমিডিয়েটের জন্য, আমার এইচএসসির জন্য, বা আমার হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত দ্যাটস এনাফ ফর মি। হায়ার এডুকেশনে হচ্ছে আলাদা বিষয়, যারা কেমিস্ট্রি পড়াশোনা করবেন তাদের জন্য হচ্ছে আরো বিশাল পড়াশোনা আছে, ওগুলা বিএসসিতে বা ব্যাচেলর অফ সায়েন্সে যখন উঠবেন তখন দেখবেন। তো প্রথম কথায় আসে, আমি হচ্ছে আপনাদেরকে BF4 BF3 হচ্ছে গঠন করে দেখাবো। বোরনের ইলেকট্রন সংখ্যা কত বলেন? বোরনের ইলেকট্রন সংখ্যা কত? BF3 গঠন করে দেখাবো, তাহলে অবশ্যই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে আমার বোরন। বোরনের ইলেকট্রন সংখ্যা কত? কেউ তো লিখতেছেন না। বোরনের ইলেকট্রন সংখ্যা কত? কথা কি শোনা যায় না? আচ্ছা, যাই হোক, বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। তাহলে বোরনের ইলেকট্রন সংখ্যা যদি এখন 5 হয়, তাহলে হচ্ছে আমি এখন একটু এটাকে হচ্ছে করি 1s2 2s2, তাহলে 1s2 2s2 আর 2p কত হবে? 2p হবে হচ্ছে 1, 2 2 4 1 5। এখন আমি গত ক্লাসে হচ্ছে বলছিলাম যে কখনই কোনো একটা যৌগ নরমাল অবস্থায় যৌগ গঠন করে না, যখন সে উত্তেজিত অবস্থায় যায় তখন হচ্ছে সে যৌগ গঠন করে। দ্যাট মিনস এখানে একটা স্টার চিহ্ন হবে, 1s2 2s 2px 2py 2pz, এই হচ্ছে বিষয়। আমরা এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে আপনার ক্লাস 10এও পড়ে আসছেন।
এই ক্ষেত্রে আমার আহ্বায়ক নীতি কার্যকরী, আহ্বায়ক নীতি অনুসারে প্রতিটাতে একটা করে ইলেকট্রন ঢুকবে, দেন যদি কোনো ইলেকট্রন থেকে থাকে সেটা হচ্ছে ডাবল ডাবল করে হবে, কারণ এটা হচ্ছে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিতে ইলেকট্রন যাওয়ার যে প্রবণতাটা সেটা এখানে হচ্ছে রিফ্লেক্ট করে। তো আমার এখানে দেখেন এখানে হচ্ছে টোটাল আমার 3টা ইলেকট্রন আছে, ঠিক না? এখানে হচ্ছে আমার টোটাল 3টা ইলেকট্রন আছে। তো আমি এখন প্রথম এস এ একটা ইলেকট্রন দিব, পি এক্স এ একটা ইলেকট্রন দিব, পি ওয়াই হচ্ছে আরেকটা ইলেকট্রন দিব। আর আমার হাতে আর কোনো ইলেকট্রন কিন্তু অবশিষ্ট নাই, তাহলে 2p হচ্ছে জেড হচ্ছে 0 হবে। 2p জেড হচ্ছে কত হবে? 2p জেড হচ্ছে 0 হবে। দেখেন S1 একটা হবে, PX1 একটা হবে, PY একটা হবে, 2p জেড হচ্ছে 0 হবে। কারণটা কি? কারণ হচ্ছে আহ্বায়ক নীতি। আহ্বায়ক নীতি অনুসারে কোন একটা অরবিটালের মানে অরবিটের ভিতরে অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। দেন যদি ইলেকট্রন থাকে তাহলে হচ্ছে সে তার শক্তি স্তরটা পূর্ণ করে। যেমন এস হচ্ছে 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, পিএস হচ্ছে 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, পিওয়াই হচ্ছে 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, 2p জেড হচ্ছে 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে। তো আমার কাছে আছে হচ্ছে 3টা। তো আমি কি করছি? সবার আগে একটা একটা করে ওদেরকে দিছি। আচ্ছা, সবাই সমবন্টন ভাবে করলাম। দেন যদি ইলেকট্রন থাকতো তাহলে হচ্ছে আমি এখানে 2টা করে দিতাম, কিন্তু আমার হাতে এই 2p1 পর্যন্ত যাওয়ার পরে আমার হাতে আর কোনো ইলেকট্রন নাই, যে কারণে হচ্ছে 2pz হচ্ছে 0। এখন হচ্ছে দেখেন, তাহলে আমার এখন শঙ্কর অরবিটালের জন্য কি কি দরকার? আমার আছে একটা s অরবিটাল দরকার, একটা px দরকার, একটা py দরকার। তাহলে কিন্তু আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি, এই যে sp2 কিন্তু এখান থেকে আমি গঠন করে ফেলতে পারবো। 2pz বেচারার হাতে কোনো ইলেকট্রন নাই, সে বেচারা হচ্ছে এখানে জাস্ট দর্শক হিসেবে থাকবে আর কি। তো কিভাবে গঠন করব? এ আমার একটা s, এই হচ্ছে আমার px, এই হচ্ছে আমার py, s অরবিটাল px py। অরবিটালের সংকরণ কি বলছিলাম? 120 ডিগ্রি হবে, ত্রিকোণাকার হবে। তো এই হচ্ছে এই হইতেছে আমার 3টা sp3। এখানে কিন্তু মনে রাখবেন, অনেকে যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে, গত ক্লাসেও বলছি যে অনেকে পুরা সংকরণটাকে হচ্ছে একটা মনে করে যে sp3 বা একটা sp2, কিন্তু না। এই যে একটা দেখতেছেন, এইটা হইতেছে একটা sp2 সংকরণ, এইটা একটা sp2 সংকরণ, এইটা একটা sp2 সংকরণ। অর্থাৎ এইখানে আমার 3টি sp3 সংকর sp2 সংকর অরবিটাল রয়েছে। এই জায়গাটাতে আমার 3টা sp2 সংকর অরবিটাল রয়েছে। আটকে যাচ্ছে বারবার। আটকার তো কথা না, আমার তো হচ্ছে নেট হচ্ছে একদম ফার্স্ট ক্লাস হওয়ার কথা। এখন কি দেখা দিতেছে? আমার এখানে তো কোনো বাফার করতেছে না, আমি তো আরেকটা মোবাইল দিয়ে হচ্ছে কানেক্টেড। এখন কি বাফার করতেছে? আমার তো এখানে আরেকটা মোবাইল দিয়ে কানেক্টেড, ওখানে তো বাফার করতেছে না। এটা খুব সম্ভবত আপনাদের এখানে নেট প্রবলেম, কারণ আমার এখানে ওয়াইফাই হচ্ছে 15 mbps, আর কারেন্ট যেহেতু আছে সেটা আমি ওয়াইফাই ইউজ করতেছি। আমার হচ্ছে এই যে আমি আরেকটা মোবাইল দিয়ে হচ্ছে অলরেডি কানেক্টেড, এবং এখানে হচ্ছে দেখা যাইতেছে মোট্টোজা মাহাদি বলছে আমারটা ঠিক আসতেছে। আচ্ছা, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখেন, BF3 আমি গঠন করব, যে জন্য হচ্ছে আমার বোরনের, এখানে হচ্ছে বোরনটা হচ্ছে আমার কেন্দ্রীয় পরমাণু। তো আমার বোরনের হচ্ছে sp2 সংকরণ করা লাগবে আমার, কারণ BF3 তো হচ্ছে sp2 সংকরণ হয়। সেটা আমরা কিভাবে জানছি? সেটা হচ্ছে আমরা এক্স-রে ডিফ্রাকশন পদ্ধতিতে জানছিলাম। গত ক্লাসে হচ্ছে আমি বলছিলাম যে একটা পরমাণু বা একটা যৌগতে বা একটা সমযোজী যৌগতে কোন সংকরণ দেখা যায়, সেটা হচ্ছে এক্স-রে ডিফ্রাকশন পদ্ধতিতে জানা যায়। তো BF3 তো হচ্ছে sp2 সংকরণ হয়, সেটা আমরা এক্স-রে ডিফ্রাকশন পদ্ধতি থেকে অলরেডি আমরা জানি। আমরা জানি। এখন হচ্ছে আমরা এখানে আসলাম। তো বোরন হচ্ছে এখানে দেখেন 2s1 2px1 2py1 2pz0। তাহলে আমার এই যে এখানে একটা s, দুইটা p আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখান থেকে হচ্ছে আমার sp2 সংকরণটা আমি গঠন করব। তো এই একটা আমার s, এই একটা আমার px, এই একটা আমার py, মিলে হচ্ছে আমার 3টা sp2 সংকর অরবিটাল গঠন করেছে। আপনারা এক কাজ করেন, মানে বের হয়ে আরেকবার জয়েন দেন কাইন্ডলি। মোবাইলটা একটা রিফ্রেশ দিয়ে দেন হচ্ছে আবার জয়েন দেন, দেখেন ঠিক আছে কিনা। তো এই হচ্ছে আমার 3টা sp2 সংকর অরবিটাল হচ্ছে আমি গঠন করেছি।
এই sp2 সংকরণ যে আমি বোরনের sp2 সংকরণ অরবিটাল গঠন করছি, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা সেটা আমাকে জানান। ওকে, মুর্তজা মেহেদি বলছে ক্লিয়ার, তাহলে হচ্ছে আমি মুছে ফেলতেছি। এখন হইতেছে যে জিনিসটা সেটা হচ্ছে আমার এখন গতকালের ক্লাসে আমরা হচ্ছে পড়ছিলাম হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন তো 1s1, সেটা একটা ইলেকট্রনই, যে কারণে হচ্ছে আমাদের আর আহামরি কোনো কাজ করা লাগে নাই। তো এখন হচ্ছে কিন্তু আজকে কিন্তু হচ্ছে আমার ফ্লোরিন। তো ফ্লোরিনের হচ্ছে আমার পূর্ণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে করা লাগবে। যদি আমরা ফ্লোরিনের পূর্ণ ইলেকট্রন বিন্যাস করে তারপর হচ্ছে আমাকে যাওয়া লাগবে। তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 9, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9, তাহলে 1s2 2s2 1s2 2s2 2 দিয়ে 4, আর হচ্ছে 2p হচ্ছে কত হবে, 2p হচ্ছে 5 হবে, 2 দিয়ে 4 5 হ্যাঁ 9। ওকে, তো এখানে দেখেন এখন ফ্লোরিন তো অবশ্যই, এখন দেখেন হাইড্রোজেন যদি উত্তেজিত অবস্থায় থাকুক আর না থাকুক, হাইড্রোজেনের একটা মাত্র বেচারা ইলেকট্রন, সে হচ্ছে যৌগ গঠন করবেই। কিন্তু ফ্লোরিনের তো আর একটা ইলেকট্রন মাত্র না যে সে যৌগ গঠন করবে, তাকেও উত্তেজিত অবস্থায় যাওয়া লাগবে। তো সে কি করবে, তাকেও হচ্ছে উত্তেজিত অবস্থায় নেওয়া লাগবে আমার, সেটা হচ্ছে 1s2 2s 2px 2py 2pz, যেটা বলেছিলাম আগে অরবিটাল নীতি অনুসারে আমার হচ্ছে এখানে আগে দুইটা করে ইলেকট্রন যাবে। তো 2s2 এর পরে দুইটা গেল, আর এখানে হচ্ছে একটা আসলো। তাহলে দেখেন s ও দুইটা ইলেকট্রন, 2px ও দুইটা ইলেকট্রন, 2py ও দুইটা ইলেকট্রন, 2pz এ একটা মাত্র ইলেকট্রন। মূলত হচ্ছে এই যে pz অরবিটালটা আমার আছে, এই যে pz অরবিটালটা সেই হচ্ছে বোরনের সাথে সংকরণে যাবে। কোনটা হচ্ছে যাবে সংকরণে, এই যে আমার pz যেটা আছে সে হইতেছে মূলত বোরনের সাথে আমার সংকরণে যাবে। কিভাবে যাবে সেটা হচ্ছে এখন দেখাবো। প্রথম কথা হইতেছে আমাকে চিত্রটা অঙ্কন করা লাগবে। আগে হচ্ছে 120 ডিগ্রি যে আমরা চিত্রটা অঙ্কন করে শিখছিলাম সেটা আমাকে হচ্ছে আগে অঙ্কন করা লাগবে। এই হইতেছে আমার বোরনের সংকরণ, sp2 সংকরণ। এখানে প্রতিটাতে কি আছে, আমার একটা করে ইলেকট্রন আছে। প্রতিটাতে কি আছে, প্রতিটাতে তো হচ্ছে আমার একটা করে ইলেকট্রন আছে। এখন পি অরবিটালের আকৃতি কি হয়, পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। গতকালকের কাছে আমরা যেগুলো পড়ছিলাম বেশিরভাগই ছিল হাইড্রোজেন, যে কারণে আমরা হচ্ছে গোল চিহ্ন দিছিলাম। কিন্তু আজকে তো আমার হচ্ছে হাইড্রোজেন না, আজকে হচ্ছে আমার পি অরবিটাল। পিজেড অরবিটালটা হচ্ছে আমার ফ্লোরিনের পিজেড অরবিটালটা হচ্ছে মূলত এখানে সংকরণে অংশগ্রহণ করবে। তাইলে আমার এখানে কি করা লাগবে, ডাম্বেল আকৃতির হচ্ছে অরবিটাল অঙ্কন করা লাগবে। এখানে হচ্ছে দেখেন এইখান থেকে হচ্ছে এই যে একটা ডাম্বেল অঙ্কন করলাম, এই আর একটা ডাম্বেল অঙ্কন করলাম, এই আর একটা ডাম্বেল অঙ্কন করলাম। এটা একটা পিজেড অরবিটাল, এটা একটা পিজেড অরবিটাল, এটা একটা পিজেড অরবিটাল। ফ্লোরিনের আর কি তিনটা পিজেড অরবিটাল এখানে হচ্ছে যুক্ত হয়েছে। এবং দেখেন ফ্লোরিনের যে পিজেড ছিল সে পিজেডে কিন্তু 2pz একটা ইলেকট্রন ছিল। তাহলে তিনটা যেহেতু আসছে, তিনটা কিন্তু আমার তিনটা ইলেকট্রন নিয়ে আসবে। এই তো শেষ। এটাই হইতেছে আমার BF3। এখানে বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, আকৃতি ত্রিভুজ আকৃতির। বাস, BF3 এর গঠনটা বুঝতে পারছেন? ক্লিয়ার। BF3 এর বন্ধনটা কি বুঝতে পারছেন কিনা? অনিশা সিনথিয়া বলছে ক্লিয়ার। ওকে, BF3 টা যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে যে কিভাবে হচ্ছে যৌগ গঠন হয়েছে বা কিভাবে কি হয়েছে, যদি এটা আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে হইতেছে আমি যে জিনিসটা করব সেটা হইতেছে এখন আপনাদের হোমওয়ার্ক দিব একটা। আচ্ছা, ডাম্বেলেরটা একবার বলেন। হ্যাঁ, ডাম্বেলেরটা যেটা হচ্ছে গতকালকের ক্লাসে আমরা কি পেয়েছিলাম, CH4 এর গঠনটা কিরকম ছিল, এরকম দিয়ে আমরা হচ্ছে এরকম ডিরেক্ট একটা গোল চিহ্ন এঁকে দিয়েছিলাম। কারণটা কি, কারণ হাইড্রোজেনে ছিল 1s1 অরবিটাল, 1s1 ইলেকট্রন বিন্যাসটা ছিল, এবং ছিল কি s অরবিটাল। s অরবিটাল আকৃতি হচ্ছে আমার গোল আকৃতির। কিন্তু এখন হচ্ছে আমি যখন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করছিলাম 1s2 2s2 2px 2py 2pz, ওকে, এখানে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে কিন্তু হচ্ছে আমার p অরবিটাল হচ্ছে আসছে। আর p অরবিটালের আকৃতি কি, p অরবিটালের আকৃতি হচ্ছে আমার ডাম্বেল আকৃতি।
যে কারণে আমি এখানে হচ্ছে অরবিটাল এখানে গোল চিহ্ন না দিয়ে আমি এখানে আরেকটা ডাম্বেল অঙ্কন করছি, জাস্ট, আর কিছুই না। কি করলাম, এখানে একটা আমি ডাম্বেল অঙ্কন করছি জাস্ট, যেহেতু আমার পি অরবিটাল, সো পি অরবিটাল ডাম্বেল অঙ্কন করছি। এটাই হইতেছে আমার BF3 এর গঠন। এখানে আপনারা চাইলে একটা ডট 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 দিয়ে এগুলো হচ্ছে মিলিত করে দিতে পারেন, মানে ত্রিভুজ আকৃতি বোঝানোর জন্য আর কি, না দিলেও কোনো প্রবলেম নাই। বাট বন্ধন কোণের মান 90% স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে, ওরা হচ্ছে এভাবে অঙ্কন টঙ্কন করে, করার পরে সাইডে একটা দাগ দেয়, দাগ দিয়ে বলে বন্ধন কোণের মান 120 ডিগ্রি, আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতির। কিন্তু আপনি ওইভাবে লেখেন, কোনো সমস্যা নেই। আপনাকে যৌগের মধ্যে হচ্ছে এইভাবে অঙ্কন করে হচ্ছে দেখানো লাগবে যে হচ্ছে বন্ধন কোণের মান 120 ডিগ্রি। এই জিনিসটা কাইন্ডলি ভুল করবেন না। আচ্ছা, ধূর খালি আটকেতেছে, কিন্তু আমার এখানে তো ক্লিয়ার রে। আমি তো এই যে আমি তো হচ্ছে আমার আরেকটা মোবাইল হচ্ছে কানেক্টেড আরেকটা আইডি দিয়ে, এটা তো হচ্ছে ক্লিয়ার দেখাইতেছে এখানে। মোর্তজন হয়েছে, তোমার এখানে ক্লিয়ার কিনা? আমি 21 মিনিটে কিচ্ছু বুঝি নাই। মোর্তজন মেয়েদের এখানে ক্লিয়ার, ঐশীর এখানে হচ্ছে ক্লিয়ার না, আর হচ্ছে ওয়াইশের এখানে ক্লিয়ার না। ওকে, তাহলে আমি কি আরেকবার বুঝাবো তাহলে? আচ্ছা, ক্লাসটা হচ্ছে আপনাদের রেকর্ড থাকবে, সমস্যা নেই, আপনারা হচ্ছে চাইলে যে কোনো সময় করতে পারবেন, সমস্যা নেই। আমি হচ্ছে পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে, পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিকে যাওয়ার আগে যে জিনিসটা হইতেছে, যে 21 মিনিট আপনি বুঝেন নাই, সেই 21 মিনিটে কিন্তু আপনি চাইলে রেকর্ড করতে পারবেন। আর নেট প্রবলেমটা আসলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের এরিয়াতে হইতেছে, কারণ আমার বাসায় হচ্ছে আমি আরেকটা মোবাইল দিয়ে কানেক্টেড, সেখানে হচ্ছে নেট প্রবলেম হচ্ছে না। ইভেন আমি পিসিতে হচ্ছে দেখতেছি আপনাদের কমেন্টগুলো, সেখানেও কিন্তু আমার নেট প্রবলেম হইতেছে না, যেহেতু আমি একসাথে 3টা ডিভাইস ইউজ করতেছি। তারপরও নেট প্রবলেম হচ্ছে না, তার মানে আমার এখানে খুব সম্ভবত নেট ঠিক আছে। আমি ক্লাসে করুন না, থাকেন আপনি ক্লাসে থাকেন, কাইন্ডলি দেখেন তো ঠিক হয়ে যাবেন, বের হয়ে যাওয়াটা কোনো সমাধান না। দেখেন, আপনাদের হোমওয়ার্ক দিতেছি আমি। BF3 হচ্ছে আমি অলরেডি আপনাদের দেখাইছি কিভাবে গঠন করা লাগে। আপনাদের কাজ হচ্ছে BCl3 গঠন করবেন, BCl3 গঠন করবেন, আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই দুইটা জিনিস হচ্ছে আপনারা SW হিসাবে আমাকে হচ্ছে সাবমিট করবেন। এই দুইটা BCl3 কিভাবে গঠিত হয়, LCl অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড কিভাবে গঠিত হয়। অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড গঠনটাও খুবই ইজি। ওখানে জাস্ট কি হবে, এখানে একটু ঝামেলা আছে, যে জিনিসটা হচ্ছে আমি বলি। আচ্ছা, আপনি বুঝাচ্ছেন বা আটকাচ্ছে, আপনাদের এরিয়া কি একই নাকি? যাই হোক, আহ, আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনারা ক্লাসে থাকেন। নেট প্রবলেম করতেছে আমি বুঝতে পারতেছি। আমি যে জিনিসটা করতাম, আমার যখন এরকম নেট প্রবলেম করতাম, আমি যখন ক্লাস করতাম, তখন হচ্ছে আমি ক্লাসে থাকতাম। ক্লাসে ভাঙ্গা ভাঙ্গা কিছু জিনিস হলেও সেই জিনিসটা মাথায় ঢুকতো, এবং পরবর্তীতে আমি 2x স্পিডে রেকর্ড ক্লাসটাকে আরেকবার করতাম। এতে হচ্ছে যে ঘাটতিটা ছিল, সেই ঘাটতিটা ফিল আপ হয়ে যেত। তাই আমি বলবো হচ্ছে ক্লাস থেকে বের হওয়াটা কোনো সমাধান না, আপনারা ক্লাসে থাকেন, যতটুকু বুঝতে পারেন বোঝার চেষ্টা করেন। আর হচ্ছে আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে আপনারা আচ্ছা, এখন তো শুনতে পারতেছেন আপনারা, ঠিক না? এই যে বলতেছেন যে হচ্ছে SW হ্যান ত্যান। তাহলে আমার কাছে মনে হয় এখন মনে হয় নেট প্রবলেম আর হবে না। তো নেক্সটের জিনিসটা হচ্ছে আমি পড়াই, প্রয়োজন হলে 21 মিনিটে যা যা পড়াইছি সেটা আমি আবার রিপিট করবো, নো প্রবলেম। এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জিনিসটা আমি বলতেছিলাম, যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা হইতেছে আমার 13। ওকে, অ্যালুমিনিয়াম ইলেকট্রন সংখ্যা 13, 1s2, 2s2, 2p6। আর ওদিক দিয়ে হচ্ছে আমার হবে 3s2, 3p1, 3s2,
3p1 2 2 4 10 12 আর 13, হ্যাঁ 3p1 এই হইতেছে আমার অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস। অ্যালুমিনিয়ামকে যখন হচ্ছে আমি উত্তেজিত করব, ভাইয়া জুমে অজানা জুমে হচ্ছে আরো বেশি প্রবলেম করে সত্যি কথা বলতে। আর জুমে নিলে হচ্ছে ফেসবুকে রেকর্ডেড থাকবে না ক্লাসটা, আপনাদের যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয় আপনারা রেকর্ড করতে পারবেন না। এখন জুমেই হচ্ছে আমরা নিতাম সত্যি কথা বলতে, কিন্তু হচ্ছে জুমে হচ্ছে সবচেয়ে বেশি ক্লিয়ার থাকে বোর্ডটা, কিন্তু প্রবলেম হচ্ছে যে রেকর্ড করাটা পসিবল হয় না অনেক সময়। আপনাদের সোহান ভাই হচ্ছে একটু অসুস্থ, ও যদি সুস্থ হয় তখন আবার জুমে নেওয়া যাবে, কারণ ও হচ্ছে তখন ওর পিসি থেকে হচ্ছে ফেসবুকে শেয়ার দিয়ে রাখবে, তখন হচ্ছে আর ঝামেলা হবে না। জাস্ট 2টা দিন ওয়েট করেন। ও হচ্ছে ট্রাকের সাথে বাড়ি খেয়ে হচ্ছে বেচারা একদম অসুস্থ হয়ে গেছে। যাই হোক, সাইকেল চালাতে গিয়ে ট্রাকের সাথে বাড়ি খেয়েছে। তো এখন দেখেন, আরে বাবা রিপিট কি করবেন, এখনো তো আটকেই আছে। আমার মার্কার কি দেখা যেতেছে? 3জন স্টুডেন্ট ক্লাস করতেছেন, এখন হচ্ছে 2জন। অ্যালুমিনিয়ামের দেখেন যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s 3px 3py 3pz। ইলেকট্রন আছে কয়টা? 3টা। cs একটা যাবে, 3py একটা যাবে, 3pz যাবে, 3pz হচ্ছে আরেকটা যাবে। কথা হইতেছে যেটা এখানে আগের যেটা ছিল বোরনের ক্ষেত্রে, এখানে আমার 2pz এ কোনো ইলেকট্রন ছিল না, z অরবিটালে কোনো ইলেকট্রন আমার ছিল না, কিন্তু এখানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা ইলেকট্রন আমার থাকবে। টু পিজেড এ দেখেন, এখন এখন আগে যে ছিল বোরনে আমার জেড অরবিটালে কোনো ইলেকট্রন ছিল না টু পিজেড এ, কিন্তু এখানে আমার পিজেড একটা অরবিটাল আছে, তাহলে কি আমি এখানে sp3 সংকরণ করব? না, এখানে আমি sp3 সংকরণ করব না। আমি আমার এই 3টা অরবিটালকে নিয়ে হচ্ছে আমার sp2 সংকরণটা গঠন করব, এবং পিজেড বেচারা পিজেড এর মতো ঘোরাঘুরি করবে। বুঝতে পারছেন? পিজেড এখানে ইলেকট্রন আছে কি নাই সেটা হচ্ছে আমার মুখ্য বিষয় না। আমার মুখ্য বিষয় হইতেছে আমি s আর 2টা p নিয়ে অরবিটাল গঠন করতে পারতেছি কিনা sp2। যদি দেখি আমি sp2 সংকরণ অরবিটাল গঠন করতে পারতেছি, কিভাবে গঠন করতে পারতেছি? এখানেও একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন, তার মানে আমি এখানে একটা s আছে, 2টা p আছে, আমার sp2 অরবিটাল গঠন হয়ে যাবে। তাহলে আমি sp2 অরবিটাল গঠন করে ফেলবো। এই পিজেড জাহান্নামে যাক, সেটা আমার দেখার বিষয় না। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড। আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা হচ্ছে করে দেখাবেন, যদি না হয় দেন হচ্ছে আমি দেখাই দিব নেক্সট ক্লাসে পিজেডটা আবার। আচ্ছা, বোরনের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আপনারা দেখছিলেন যে পি 2pz ছিল 0, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে 3pz এ কিন্তু আমার একটা ইলেকট্রন আছে, কিন্তু এখন আমার সংকর sp2 সংকর অরবিটাল গঠন করতে গেলে আমার এই pz কে কিন্তু আমি কাউন্ট করতে পারতেছি না, কারণ 3টা p অরবিটাল ps আর py অলরেডি আমি সংকরণের মধ্যে ঢুকাই ফেলছি, তাহলে আমার sp2 হয়ে গেছে। pz কে যদি আমি ঢুকাই তাহলে sp3 হয়ে যাবে। প্রবলেম এখন মজার বিষয় ছিল বোরনে pz কিন্তু শূন্য ইলেকট্রন ছিল, অর্থাৎ pz অরবিটালে যাওয়ার প্রয়োজন ছিল না আমার, যে কারণে হচ্ছে আমি খুব ইজিলি এটা করতে পারছি। কিন্তু অ্যালুমিনিয়ামে তো হচ্ছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে অ্যালুমিনিয়ামে তো একটা ইলেকট্রন আছে ভাইয়া, তাহলে ও কেন সংকরণে অংশগ্রহণ করবে না? অংশগ্রহণ কেন করবে না সেটা হইতেছে এখানে ইলেকট্রন ম্যাগের একটা থিওরি আছে, ইলেকট্রন ম্যাগের থিওরি ওইখানে চলে যায়, বাট ওইটা আপনাদের নাই, সেজন্য আমি আর বোঝাচ্ছি না। বিষয়টা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা দেখান অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটা হচ্ছে উত্তেজিত অবস্থা, 1s2 2s2 2p6 2 4 10 3s 3px 3py 3pz, তাহলে হচ্ছে 2 4 10 1 2 3। ও আচ্ছা, সরি, ঠিক আছে মুর্তজা মেহেদি, সরি, থ্যাঙ্কস ফর রিমেম্বারিং। 3pz এ কোনো ইলেকট্রন এখানে নাই, বাট
আলটিমেটলি যখন আপনি কার্বনে যাবেন তখন কিন্তু আপনার এখানে 2pz1 থাকবে, জিনিসটা বুঝাই ফেলি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার 14 মানে মাথায় 14 ঘুরতেছিল, যে কারণে হচ্ছে আমি 3pz1 বলতেছিলাম। বাট এখন আমি যেটা জিনিসটা যাবো সেটা হচ্ছে কার্বনের ইথিন সংকরণ। তো ইথিনে যদি যাই, ইথিনও কিন্তু আপনারা দেখবেন কার্বনে কিন্তু আমার ঠিকই হচ্ছে 2px 2py আর হচ্ছে 2pz, তিনোটাতেই কিন্তু একটা করে ইলেকট্রন আছে। আমি জিনিসটা বলতেছিলাম ওই জিনিসটা এখন কাজে লাগবে। আমি ভুলভাল বললো, মানে মেইন বিষয়টা আমার ঠিক ছিল। যেমন পিজেটা কিন্তু এখন আমি ইথিনে যাব, এখন ইথিনে আমরা কার্বনে জানি, কার্বনে কিন্তু আমরা গত ক্লাসে sp3 সংকরণ পড়ছিলাম, কারণ s 3টা p অরবিটালে আমার কাজে লাগছিল। এখন যখন আমি কার্বনে যাব, ইথিন এখন হচ্ছে আমি তৈরি করব ইথিন C2H4। এই C2H4 যখন আমি গঠন করব, C2H4 এর জন্য আমার কিন্তু হচ্ছে কার্বনের ইলেকট্রোবিন্যাসটা দেখেন। এখন কিন্তু আমার 2pz এ আমার ইলেকট্রন আছে, তাহলে আমি কি করব? এই যে আমার 2pz এ হচ্ছে এখন ইলেকট্রন আছে, আমি 2pz কে কাউন্ট করব না, আমি 2s1 থেকে 2py পর্যন্ত হচ্ছে আমি কাউন্ট করব, পরে আমি sp2 সংকরণ গঠন করব। বোঝা গেছে? আমি 2s1 2px1 2py1 কে কাউন্ট করে আমি sp2 সংকরণ গঠন করব। এই 2pz1 বেচারা যেভাবে ছিল সেভাবেই থাকবে, ও সংকরণে প্রবেশ করবে না। হ্যাঁ, C2H4 যখন আমি গঠন করব তখন এই pz এর একটা ভূমিকা থাকবে, সেটা আমি দেখাবো। যখন আমি ইথিন গঠন করব তখন আমি দেখাবো। তবে যখন আমি হচ্ছে C2H4 গঠনের জন্য আমার যে sp2 সংকরণ দরকার, বা কার্বনের যে হচ্ছে sp2 সংকরণ হয়, সেই সংকরণে আমার pz অরবিটাল অংশগ্রহণ করবে না, সেখানে 2s1 2px1 2py1 জাস্ট গঠন করবে। আর এই যে pz যেটা আছে সে হচ্ছে গঠন করবে, সে হচ্ছে অংশগ্রহণ করতে পারবে না। এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটা আপনাদের দরকার নেই, সেজন্য আমি হচ্ছে বলতেছি না আর কষ্ট। এখন আসেন কার্বনের sp2 সংকরণ কিভাবে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছিলাম, এটাই সৃজনশীল আসে, এটা হচ্ছে আপনাদের জৈব যৌগ কাজে লাগবে, যেটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে থাকবে, ফার্স্ট ইয়ারে থাকতে পারে, অনেক কলেজে ফার্স্ট ইয়ারে রাখে। কার্বনের হচ্ছে 6টা পরমাণু এবং সেটা হচ্ছে উত্তেজিত অবস্থায় আছে এখন আমার। তো আমি হচ্ছে স্বাভাবিকভাবে করব কি 1s2 2s 2px 2py 2pz 1 1 1 1। আমি s আর হচ্ছে এই p নিয়ে হচ্ছে আমি sp2 সংকরণ গঠন করব। কথা হলো তাহলে ভাই, এই যে z, ওর মধ্যে তো একটা ইলেকট্রন আছে, তাকে কি আমি চিত্রে আনবো না? আমাদের তো sp2 এর যে চিত্র সেটা আমাদের ছিল অনেকটা এরকম এরকম ছিল, ঠিক না? এখানে তো z এর কোনো জায়গা ছিল না, তাহলে আমি এখন কি করব? ইয়েস, এখন সেই জিনিসটা দেখাবো কিভাবে হচ্ছে গঠন হবে আমার। দেখেন, এই হইতেছে আমার একটা sp2 অরবিটাল, এই হইতেছে আমার একটা অরবিটাল, এই হইতেছে আমার আরেকটা sp2 অরবিটাল। দেখেন, জাস্ট আমি চিত্রটাকে জাস্ট এভাবে বাঁকা করে দিলাম, জাস্ট চিত্রটাকে কি করছি, আমি বাঁকা করছি। দেন এখানে আলটিমেটলি কিন্তু আমার জেড অরবিটাল এখন আমার জায়গা আছে। এটা হচ্ছে আমার পিজেড অরবিটাল, যে কিনা সংকরণ অংশগ্রহণ করে নাই। এগুলো হইতেছে আমার 3টে sp2 সংকর অরবিটাল, একটা দুইটা তিনটা sp2 সংকর অরবিটাল। জেড বেচারা ঠিক এভাবে আপনারা অঙ্কন করে স্কেচ করে বলে দিবেন যে এটা হইতেছে আমার পিজেড অরবিটাল। বুঝতে পারছেন কিভাবে করবেন? ওরা কি দেখতেছে ক্লাস এখনো, নাকি হচ্ছে বের হয়ে গেছেন আপনারা? বোঝা গেছে কিনা কিভাবে হচ্ছে আপনি কার্বনের sp2 সংকরণটা কিভাবে গঠন করবেন, সেটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু বলেন। তাহলে হচ্ছে আমি এখন ইথিন গঠনে যাব। আচ্ছা, বুঝেছি। ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি জিনিসটা করব সেটা হচ্ছে এখন আমি ইথিন গঠনে যাব। আমি কিন্তু কার্বনের sp2 সংকরণটা আমরা দেখে ফেলেছি, এখন আমরা ইথিন সংকরণে যাব।
হাইড্রোজেনের হচ্ছে একটা ইলেকট্রন, সেটা হচ্ছে 1s1। ইথিনের যে হচ্ছে C2H4 সেটার গঠনটা কিরকম? কার্বনের হচ্ছে ডাবল বন্ড থাকে, দুই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকে, সেটা আপনার ক্লাস 9 10 পড়ে আসছেন, ঠিক আছে? এটাই তো হচ্ছে আমার ইথিনের গাঠনিক ফর্ম, তো এটাই ঠিক না? এখন হচ্ছে আমরা আণবিক ফর্মে যাব। ইথিনের গাঠনিক ফর্ম এটা, এবং এখানে হচ্ছে একটা ডাবল বন্ড আছে, এবং এই যে আমি যে বলছিলাম না, এই যে আমার 2p, এই যে Z1, তার একটা ভূমিকা আছে যখন আমি ইথিন গঠন করব। দেখেন একটা যে এখানে হচ্ছে আমার এখানে কার্বন কার্বনের ডাবল বন্ড, একটা যে হচ্ছে বন্ড আছে সেটা তো আমার হচ্ছে সংকরণের বন্ডই হবে, আরেকটা যে হচ্ছে আমার বন্ধন আছে সেটা মূলত একটু PZ1 গঠন করে। কিভাবে করে সেটা হচ্ছে এখন দেখাবো। ঐশী এখনো দেখতে পাচ্ছে না, বুঝিনি ক্ষেত্রে কোন জিনিসটা বুঝেন না একটু যদি আরেকবার বলতেন তাহলে হচ্ছে আমি আরেকবার বুঝাই দিতাম। Just type the point name. I will try to বুঝিনি টপিক নেমটা প্লিজ, কেউ একজন কোন জিনিসটা বুঝেন নাই। আচ্ছা দেখেন, কার্বনের sp2 সংকরণটা কিভাবে হবে। sp2 সংকরণ যেরকম চিত্র ছিল ত্রিভুজ আকৃতি, সেই ত্রিভুজ আকৃতি আমরা অঙ্কন করব, বাট আমাদের অঙ্কনের সুবিধার জন্য আমরা একটু বেঁকা অঙ্কন করব। জাস্ট কি করব, বাঁকা করে অঙ্কন করব। এই যে জাস্ট আমরা অঙ্কন করলাম, এবং এইখান দিয়ে হচ্ছে আমার একটা spz অরবিটাল জাস্ট ঢুকে যাবে, এবং ওকে হচ্ছে আমি স্কেচ করে বলে দিব যে ও হইতেছে আমার pz অরবিটাল, এটা হইতেছে আমার pz অরবিটাল, আর এটা হইতেছে আমার একটা sp2 অরবিটাল, এটা আমার একটা sp2 অরবিটাল, এটা আমার একটা sp2 অরবিটাল। তিনটা sp2 অরবিটাল কিন্তু আমি ঠিকই পাইছি, সাথে আমার যে 2pz1 ছিল এই ব্যাচার হইতেছে সেই 2pz1। এখন বুঝছেন, এটা হইতেছে 2pz1, এই যে pz যে অরবিটালটা সেটা হইতেছে আমার 2pz1, আর এখানে হচ্ছে আমার কার্বনের যে হচ্ছে 2s1 2px 2py নিয়ে হচ্ছে যে sp2 সংকরণ গঠন করা হয়েছে, এই যে তিনটা হচ্ছে sp2 সংকরণ। আর মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা জাস্ট লম্বা করে একটা ডাম্বেল আকৃতি অঙ্কন করব, ওটাকে স্কেচ করে দিব, স্কেচ করে দিয়ে বলবো এটা হইতেছে আমার pz। এখন বুঝতে পারছেন কিনা সেটা বলেন। আশা করি এখন বুঝতে পারার কথা। এখন হচ্ছে দরজা জানলা খুলে দিচ্ছি, নেট বাফার করার কথা না। C2H4 ইথিন, ইথিন হচ্ছে আমরা গঠন করব। ইথিনের গাঠনিক ফর্মটা কিরকম, এখানে দুইটা কার্বন ডাবল বন্ড দ্বারা হচ্ছে একে অপরের সাথে জড়িত, এবং এখানে হচ্ছে দুই পাশে দুইটার জায়গায় চারটা আমার হাইড্রোজেন। আচ্ছা এখন বুঝছেন, ওকে। তো এখন আসেন, আমি হচ্ছে এখন ইথিন কিভাবে হয় সেটা আমি গঠন করব, সেটা একটু দেখেন কাইন্ডলি। এখানে কিন্তু কার্বন হচ্ছে দুইটা, আবারও বলতেছি কার্বন কয়টা, কার্বন হইতেছে আমার দুইটা। দ্যাট মিন্স আমাকে sp2 যে সংকরণ সেটা দুইবার অঙ্কন করা লাগবে। এখানে একটা sp2 সংকরণ, এখানে একটা sp2 সংকরণ। দেন হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে একটা sp2 সংকর অরবিটালে কার্বন কার্বন sp2 সংকরিত, এটা একটা কার্বন sp2 সংকরিত। ওরা জাস্ট সম্মুখমুখী অধিক্রমণ দ্বারা একে অপরের সাথে মানে একে অপরের সাথে হচ্ছে বন্ধন দ্বারা, বুঝলাম, আচ্ছা ঠিক আছে। এই যে জাস্ট এভাবে হচ্ছে ওরা একে অপরের সাথে সম্মুখমুখী বন্ধন দ্বারা আটকানো থাকে। এটাই হচ্ছে কার্বনের হচ্ছে মেইন যে বিষয়। তো আমি এখন হচ্ছে কি করব, আমি এখন কি করব, এই পাশে একটা sp2 সংকর অঙ্কন করব, এই পাশে একটা sp2 সংকর অঙ্কন করব। কিভাবে করব দেখেন।
এই হলো আমার একটা sp2 সংকরণ কার্বন। এখন ওরা যখন বন্ধন গঠন করবে তখন কিভাবে করবে সেটা জিনিসটা আপনারা দেখেন। জাস্ট এটা একটা sp সংকরণ, এটা একটা sp2 সংকরিত কার্বন, এটা একটা sp2 সংকরিত কার্বন। দুইটা যখন পাশাপাশি অতিক্রমণ করছে তখন ঠিক এখানে হচ্ছে একটা বন্ধন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে বন্ধনটার নাম হইতেছে সিগমা বন্ড। এই যে দেখেন এখানে একটা sp2 সংকরিত কার্বন, এখানে একটা sp2 সংকরিত কার্বন, ওরা পাশাপাশি অতিক্রমণ করছে, দুইটাই হচ্ছে sp2 সংকরিত অরবিটাল, যেখানে হচ্ছে এখানে একটা বন্ধন গঠন হয়েছে, যে বন্ধনটার নাম দিয়েছি হচ্ছে সিগমা। এখন pz অরবিটালটা কিন্তু দুই পাশেই রয়ে গেছে, এই এখানে একটা pz অরবিটাল, এখানে হচ্ছে আমার একটা pz অরবিটাল। জাস্ট স্কেচ করবেন, স্কেচ করে বলে দিবেন যে এটা হচ্ছে আমার pz, এটা আমার pz। ওকে, কি বলছিলাম যে দুই পাশে দুইটা দিয়ে দেখেন, এখানেও দুইটা খালি আছে, এখনো এখানেও দুইটা খালি আছে, তার মানে দুই পাশে আমার চারটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে। এই যে পাশে দুইটা, এই পাশে দুইটা, তাহলে কি আমার হাইড্রোজেন চারটা চলে আসছে না? দেখেন হাইড্রোজেন চারটা চলে আসছে, কার্বন কার্বন একক বন্ধনও কিন্তু গঠন হয়ে গেছে। এখন কিন্তু আমরা তো জানি ইথিনে হচ্ছে দুইটা বন্ধন, কার্বন কার্বনের মধ্যে ইথিন যখন গঠন করে তখন কার্বন কার্বনে ডাবল বন্ড থাকে। এই ডাবল বন্ডে একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ধন। যে পাই বন্ধনটা হচ্ছে দুর্বল থাকে, সিগমা বন্ধনটা হচ্ছে শক্তিশালী থাকে, সেটা হচ্ছে পরের বিষয়। সিগমা পাই এখন আমি এখনই পড়াই দিব হোয়াট ইজ সিগমা পাই, বাট তার আগে হচ্ছে এটা কিভাবে গঠন হয় সেই জিনিসটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি যে বলছিলাম না পিজেড এর একটা ভূমিকা থাকে আমার, এই পিজেড হচ্ছে মূলত পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে একটা দুর্বল বলয় তৈরি করে। কি করে? পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, অর্থাৎ এখানে এখানে কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করে। আপনার ফিজিক্সের নিউটনের বলবিদ্যা এখনো পড়েন নাই, ওখানে পড়লে জানবেন যে বল হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, একটা দুর্বল নিউক্লিয় বল, একটা সবল নিউক্লিয় বল। এখানে একটা তড়িৎচুম্বকীয় বল কাজ করে, তড়িৎচুম্বকীয় বলের জন্য একটা নিউক্লিয়াস গঠন হয়। সো সেই জিনিসটা আমরা তখন গিয়ে পড়বো, ফিজিক্স আপনারা যখন পড়বেন তখন পড়বেন। সো এই জিনিসটা হচ্ছে এখন দেখেন, এখানে হচ্ছে একটা পিজেড, এখানে একটা পিজেড, ওরা একটা তড়িৎচুম্বকীয় বলের মাধ্যমে একটা দুর্বল বলয় বা একটা দুর্বল বন্ধন গঠন করে, যে বন্ধনটার নাম হচ্ছে আমরা দিছি পাই বন্ধন। এবং এই যে পাই বন্ধন, তাহলে দেখেন এখানে একটা সিগমা বন্ধন, এখানে একটা পাই বন্ধন, বাস আমার কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনও চলে আসছে, দুই পাশে দুইটা দুইটা করে চারটা হাইড্রোজেনও চলে আসছে। এটাই হচ্ছে আমার C2H4 এর গঠন। চিত্রটা বুঝছেন কিনা সেটা আমাকে বলেন, কিভাবে লিখবেন সেটা এখন বলে দিব, তবে তার আগে আমাকে বলেন চিত্রটা বুঝতে পারছেন কিনা আপনারা। অনেক আগে কমেন্ট। অধিক্রমণ মানে কি? অধিক্রমণ মানে কি সেটা হচ্ছে আমি বুঝাবো একটু পরে। সিগমার পাই বন্ধনটা আমি পড়াবো, আমাকে আগে বলেন চিত্রটা বুঝছেন কিনা, অধিক্রমণটা বুঝাচ্ছি, এই সিগমার পাই বন্ধনটা এখনই আমি বুঝাবো, জাস্ট এই জিনিসটা বুঝছেন কিনা সেটা আমাকে বলেন, আমি অধিক্রমণ বুঝাচ্ছি। অধিক্রমণটা ছাড়া বাকি জিনিসটা বুঝছেন কিনা সেটা বলেন। অধিক্রমণটা বুঝাতে গেলে এখন সিগমা পায়ে যাওয়া লাগবে। সিগমা পাইটা হচ্ছে আমি C2H4 এর গঠনের ব্যাখ্যাটা দিয়ে তারপর হচ্ছে সিগমা পাইটা আমি বুঝাবো, তখন হচ্ছে আমি বলতেছি হোয়াট ইজ অধিক্রমণ। আচ্ছা, মুর্তজা মেহেদি বলছে, বুঝছি। আর বাকিরা ওয়ারিশা সিং ও তো ছিল এতক্ষণ। মুর্তজা মাহাদি হচ্ছে বুঝছি। ওকে, যদি বুঝে থাকেন তাহলে তো হচ্ছে ঠিক আছে। এখন অধিক্রমণ বুঝানোর আগে সেটা হইতেছে, আমরা তো হচ্ছে দেখলাম যে হচ্ছে এটা হচ্ছে অরবিটালীয় চিত্র, ঠিক না? এখন গাঠনিক চিত্রটা কিরকম হবে সেটা হচ্ছে একটু দেখাই দিই। এই হচ্ছে একটা কার্বন, এখানে একটা বন্ড, একটা কার্বন, এই হচ্ছে আমার পিজেড অরবিটাল, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওরা হইতেছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে
পাই বন্ধন গঠন করে রাখছে এখানে, এটা সিগমা বন্ধন, এটা পাই বন্ড, এবং হইতেছে এভাবে হচ্ছে মূলত হচ্ছে বন্ধনটা গঠিত হয়। আপনারা এই চিত্রটা কিন্তু মাস্ট দেওয়া লাগবে, সাথে এই চিত্রটা দিতে পারেন অথবা হচ্ছে এই চিত্রটা দিতে পারেন, দেখাচ্ছি। এটা দিতে পারেন আর কি। এখন হচ্ছে বন্ধন কোণের মান কত, এই কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন কোণ সেটা হইতেছে 120 ডিগ্রি। কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ধন কোণ সেটা কত, সেটা হইতেছে 120 ডিগ্রি। এখন হচ্ছে পরীক্ষায় কিভাবে আপনি লিখবেন আমি বলতেছি, কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা একটু নোট ডাউন করেন, অথবা আমি নোট প্রোভাইড করব, জাস্ট একটু শুনেন কিভাবে লিখবেন। আপনারা হচ্ছে পরীক্ষায় যেভাবে লিখবেন সেটা হচ্ছে প্রথমে কার্বনের sp2 সংকরণ দেখাবেন, দেখানোর পর হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস দেখে আপনারা এই চিত্রটা অঙ্কন করবেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই চিত্রটা আপনারা অঙ্কন করবেন। দেন হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে বলবেন C2H4 অণুতে দুইটা কার্বন পরমাণু sp2 সংকরিত। এই যে C2H4 এই যে অণুতে দুইটা কার্বন কিন্তু sp2 সংকরিত, এবং দুইটা কার্বন পরমাণু পরস্পরের সাথে, এই যে এই একটা কার্বন এই একটা কার্বন পরস্পরের সাথে sp2 সিগমা বন্ধন দ্বারা sp2 সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। দেখেন এটা কিন্তু একটা sp2 সংকরিত, এটাও একটা sp2 সংকরিত, ওরা যখন পাশাপাশি অতিক্রমণ করেছে তখন এই জিনিসটা কিন্তু sp2 সিগমা বন্ধন বলা হয়েছে। প্রতিটি কার্বন দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে, এই যে দেখেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে এই হাইড্রোজেন গুলোর সাথে ওরা কি বন্ধন গঠন করছে, sp2s বন্ধন গঠন করছে, কারণ এটা কিন্তু s আর এটা হইতেছে আমার sp2, তাহলে sp2s বন্ধন গঠন করছে। প্রতিটি কার্বন একটা করে 2pz1 অসংকরিত অরবিটাল রয়েছে, এই যে দেখেন এখানে একটা অসংকরিত অরবিটাল, এখানে একটা pz অসংকরিত অরবিটাল, ওরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুর্বল পাই বন্ধন গঠন করে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুর্বল পাই বন্ধন গঠন করে, এবং এরই মাধ্যমে আমার C2H4 গঠিত হয়। এখন কথা হইতেছে পরীক্ষায় অ্যাডমিশনের ডিউ পরীক্ষাতে একবার প্রশ্ন আসছিল, সেটা হইতেছে আপনাকে এটা বলা হয়েছিল যে C2H4 কয়টি sp2s বন্ধন রয়েছে, C2H4 অণুতে কয়টা sp2s বন্ধন রয়েছে। তাহলে এখন দেখেন আমি যদি ওভারঅল বন্ড কাউন্ট করি তাহলে কিন্তু আমার হবে না, কারণ এখানে কিন্তু sp2 বন্ধনও আছে, pz অসংকরিত বন্ধনও আছে, sp2s বন্ধনও আছে। C2H4 sp2s বন্ধন কয়টা একটু বলেন তো কেউ আমাকে বলতে পারবেন কেউ? এই C2H4 sp2s বন্ধন কয়টা আছে? চারটা। ইয়েস, মুর্তজা মেজি বলছে চারটা। ইয়েস, ইউ আর রাইট, চারটা আছে। কিভাবে চারটা? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দেখছেন কিভাবে হচ্ছে গঠিত হয়েছে। এটাই হচ্ছে মূলত C2H4 এর গঠন। C2H4 এখন যদি বলা হয় আপনাকে C2H4 এ sp2 বন্ধন কয়টা, sp2 বন্ধন হচ্ছে একটা। এটাই হচ্ছে C2H4 এর গঠন। এখন আমি আপনাদেরকে বুঝাবো যে হোয়াট ইজ সিগমা বন্ধন এবং হোয়াট ইজ পাই বন্ধন। দেখেন সিগমা আর পাই বন্ধন, আচ্ছা ভাই আপনি বুঝান, আমি এখানে আটকাচ্ছে বারবার, আমি রেকর্ডেড করে ক্লাস দেখে নিব। আচ্ছা আপনি দেখেন, সমস্যা নেই, বাট তারপর ক্লাসে থাকেন। মাঝে মধ্যে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে হচ্ছে আসলে আমিও তো আসলে পড়ায় ফিল পাবো না, ওকে? কারণ অফলাইনে পড়াই তো, অফলাইনে তো স্টুডেন্টরা রেসপন্স করে, অনলাইন হচ্ছে সেই মজাটা আসলে বিষয়টা পাওয়া যায় না। আমি নেক্সট ক্লাস ট্রাই করবো জুমে নেওয়ার, যাতে আপনার সাথে আমি কথা বলতে পারি। আমাদের হচ্ছে মার্কেটিং ম্যানেজার, ও হচ্ছে সোহান, ও 4 দিন আগে হচ্ছে সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, সাইকেল করে যাচ্ছিল, পিক আপ এসে ধাক্কা মারছে, যে কারণে হচ্ছে আমরা টেকনিক্যাল বিষয়টা তো আসলে হেল্প করতে পারতেছি না, খুব শীঘ্রই করবো। এখন আসেন, হোয়াট ইজ সিগমা, হোয়াট ইজ পাই? সিগমা আর পাই কি? সিগমা পাই হচ্ছে সমযোজী বন্ধনের দুইটা প্রকারভেদ। সমযোজী বন্ধনের দুইটা প্রকারভেদ হচ্ছে সিগমা আর পাই। হোয়াট ইজ সিগমা? হোয়াট ইজ সিগমা?
সিগমা হচ্ছে দুইটা অরবিটাল যখন মুখোমুখি অতিক্রমণ করে। সিগমা অরবিটাল হচ্ছে যখন দুইটা অরবিটাল মুখোমুখি অতিক্রমণ করে তখন তাকে আমরা সিগমা বন্ধন বলি। আর এখন হচ্ছে অধিক্রমণ একটা বিষয়টা কি, ঠিক না? অধিক্রমণটা কি? অধিক্রমণ হচ্ছে এটা একটা অরবিটাল আমার, এটা আর একটা অরবিটাল আমার, এই দুইটা যখন একসাথে আসে এবং যখন এই যে একটা আরেকটার সাথে যে বন্ধন গঠন করতেছে, একটা ওভারল্যাপ করতেছে, এটার সাথে এটা মিশতেছে, এই জিনিসটাকে আমরা বলতেছি অধিক্রমণ। অরবিটাল গুলো তো আর আমাদের মতো না যে হাতে হাত ধরলো, এরকম তো না। অরবিটাল গুলো হচ্ছে একটার উপর উঠে বা একটা একটার সাথে লাইক হচ্ছে কিভাবে, যেমন এটা হচ্ছে একটা জেড অরবিটাল, এই যে এই যে মাঝখানে দেখছেন এখানে একটা একটার সাথে যে ভিতর ঢুকে গেছে, এই জিনিসটাই হচ্ছে অধিক্রমণ। অতিক্রমণ জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তো জানান কাইন্ডলি আমাকে। আচ্ছা একটু বড় করে রাখি, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি অধিক্রমণের হচ্ছে বাকি সংজ্ঞাগুলো দিই। যেমন হচ্ছে এস এস অরবিটাল সিগমা বন্ধন, যেমন এটা একটা এস অরবিটাল, এটা একটা অরবিটাল, যখন ওটা পরস্পরের সাথে অধিক্রমণ করে তখন হচ্ছে বিষয়টা এরকম হয়ে যায়। এটা হচ্ছে এস অরবিটালের মধ্যকার একটা সিগমা বন্ধন। যেমন হচ্ছে হাইড্রোজেন 1s1 যখন গঠন করে তখন ঠিক এইরকম জিনিসটাই ঘটে, একটা একটার সাথে ওভারল্যাপ করে, একটা একটার উপর জাস্ট উঠে যায়। ক্লিয়ার, মুক্তজি মেহেদি বুঝতে পারছো অধিক্রমণ জিনিসটাকে। এখন দেখেন সিগমা বন্ধন কি হবে, মুখোমুখি অধিক্রমণ হতে হবে, কারণ এখান দেখেন এই যে এটাও আসতেছে এটাও আসতেছে, জাস্ট দুইটা একসাথে যখন কানেক্টেড হইতেছে তখন এটাকে আমরা মুখোমুখি অধিক্রমণ বলতেছি। এই জিনিসটা হচ্ছে সিগমা বন্ধন। এখন সিগমা বন্ধনের মধ্যে তো কিছু প্রকারভেদ আছে, ঠিক না? যেমন হচ্ছে এস এস, এটা একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, এস এস সিগমা বন্ধন। আরেকটা আছে হচ্ছে এসপি সিগমা বন্ধন, এই একটা এস অরবিটাল সাথে হচ্ছে ধরেন সাপোজ এটা একটা পি অরবিটাল, যখন ওদের মধ্যে অতিক্রমণ হবে তখন হচ্ছে বিষয়টা একটা এরকম হবে যে এই যে এই জায়গাটা হচ্ছে অধিক্রমণ এবং পুরো বন্ডের নাম হচ্ছে এসপি সিগমা বন্ধন। এসপি সিগমা বন্ধন। আরেকটা হইতেছে পিপি সিগমা বন্ধন, যেমন এটা একটা পি বন্ধন, এটা আমার একটা পি অরবিটাল, মিলে যখন ওরা যখন অধিক্রমণ করে এই যে এই জায়গাটা হচ্ছে আমার অধিক্রমণ, আর পুরো জিনিসটার নাম হচ্ছে পিপি সিগমা বন্ড। জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের সিগমা বন্ধনের জিনিসটা? এখন সিগমা বন্ধনের কিছু অবশ্যই বৈশিষ্ট্য আছে, ঠিক না? সিগমা বন্ধনের তো যেহেতু যেহেতু একটা আর একটা বন্ড ও সমযোজী বন্ধনের একটা প্রকারভেদ, ওর কিছু বৈশিষ্ট্য আছে। ওর বৈশিষ্ট্যগুলো কি কি? ওর বৈশিষ্ট্যগুলো হচ্ছে ও একই সরল রেখায় থাকে। ও কি করে? একই সরল রেখায় থাকে। যেমন দেখেন এই জিনিসটাকে একটা সরল রেখা টাইপ আমরা বলতে পারি না? যদি কল্পনা করি এটাকে আমরা একটা সরলরেখা কল্পনা করতে পারি না? এই জিনিসটাকে আমরা একটা সরলরেখা কল্পনা করি না, করতে পারি না? ওর যে বন্ডটা হবে সেটা একটা সরল রেখা বরাবর হবে, কখনো পাশাপাশি বা হচ্ছে সমান্তরাল কোনো বন্ড হবে না, বা এখানে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কাজ করবে না, যে দুর্বল একটা শক্তির একটা বলয় তৈরি, শক্তির কোনো বলয় তৈরি হবে না, ডিরেক্ট শক্তি গঠন হবে এখানে, ডিরেক্ট বন্ড গঠন করা হবে এখানে। বুঝতে পারছেন? ওর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু এখানে ডিরেক্ট বন্ড গঠন করা হয়, এখানে ডিরেক্ট শক্তির ওভারল্যাপ হয়, এই জন্য সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী। সিগমা বন্ধনকে ভাঙা খুবই কঠিন। জৈব যৌগ যখন পড়বেন তখন আপনারা দেখবেন C2H4 থেকে আমরা অ্যালকেন বানাতে পারি, অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন বানাতে পারি, অ্যালকিন থেকে আমরা অ্যালকেন বানাতে পারি, কিন্তু অ্যালকেন তো সহজে ভাঙা যায় না। অ্যালকেন এর অপর নাম হচ্ছে প্যারাফিন বা নিরাসক্ত, সহজে যে বিক্রিয়া করে না। কারণটা কি? কারণটা হচ্ছে অ্যালকেনের মধ্যে সবগুলো হচ্ছে সিগমা বন্ধন, যে কারণে একটা প্রভাবক যদি আমরা ইউজও করি বা একটা বিক্রিয়া করতে গেলে আমরা সিগমা বন্ধনকে সহজে ভাঙতে পারি না, যেখানে পাই বন্ধনকে ভাঙা অনেক সোজা, যে কারণে ইথিন আর ইথাইন থেকে আমরা অনেক কিছু বানাইতে পারি। কেমনে সরল রেখা? এই যে পাশাপাশি অধিক্রমণ করলো জিনিসটা তো হচ্ছে এভাবে অধিক্রমণ করে নাই, ব্যান্ড করে করছে, ব্যান্ড করে কিন্তু করে নাই, ওটা ডিরেক্ট অধিক্রমণ করছে। এখানে একটা এস অরবিটাল আসছে, এখান থেকে একটা এস অরবিটাল আসছে, এই যে ওভারল্যাপ করছে, এই যে এভাবে হচ্ছে সরলরেখা। এখানে একটা পি অরবিটাল আসছে, এখানে হচ্ছে আরেকটা পি অরবিটাল আসছে, ডিরেক্ট আসছে। এইটা হচ্ছে একটা সরল রেখা টাইপের, যে কারণে হচ্ছে বলা হয় সিগমা বন্ধন, যে বন্ধন গঠনটা হয় সেটা একই সরল রেখায় থাকে, এটা পাশাপাশি অধিক্রমণ হয় না। যেমন এটা একটা আছে, এটা একটা আসছে,
এই যে এই বন্ধনটা, এটা হইতেছে আমার পাশাপাশি অধিক্রমণ হয়, বা মুখোমুখি অধিক্রমণ হয় না। মুখোমুখি অধিক্রমণ হলে এটা সরলরেখার মতো আমরা কল্পনা করতে পারি। বুঝছি, ওকে ঠিক আছে। দেন আরেকটা বিষয় হচ্ছে ওর একটা হচ্ছে সরলরেখা থেকে, একটা হচ্ছে শক্তিশালী, এই জিনিসটা আমরা বুঝলাম। এখন হচ্ছে পাই বন্ধন একটা নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে। যেমন দেখেন পাই বন্ধনটা কিন্তু এই বরাবর হচ্ছে প্রসারিত, পাই বন্ধনটা কিন্তু এই যে বরাবর কিন্তু প্রসারিত, পাই বন্ধনটা কিন্তু এই বরাবর হচ্ছে প্রসারিত থাকে। ওকে, এই জিনিসটা হচ্ছে ওর একটা একই দিকে প্রসারিত থাকে। একই দিকে হচ্ছে প্রসারিত থাকে। বিষয় এই তিনটা বৈশিষ্ট্য আপনারা হচ্ছে মনে রাখবেন। এই হচ্ছে আমার সিগমা বন্ধনের আদ্য প্রান্ত। এখন হচ্ছে আমি পাই বন্ধনটা বলবো। পাই বন্ধন, পাই বন্ধ হচ্ছে কিভাবে হয়? পাই বন্ধনের যে সংজ্ঞাটা, আরেকবার প্রসারিত, আচ্ছা ঠিক আছে, প্রসারিতটা কিভাবে হচ্ছে মনে হয় একই দিকে প্রসারিত থাকে। এই জিনিসটা বলা হয়েছে কি যে একই দিকে প্রসারিত থাকে। এবার একই দিকে কিভাবে প্রসারিত থাকে? যখন আপনার হচ্ছে একটা এস অরবিটাল আসলো, একটা পি অরবিটাল আসলো, দেখবেন এখানে যে আমার যে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু সমবন্টন হয় না। আমার চিত্র আঁকাতে তো মনে হচ্ছে যে বিষয়টা সমবন্টন, কিন্তু বিষয়টা আসলে সমবন্টন থাকে না। যে কোনো একটা দিকে, যে কোনো একটা দিকে সে একটু বেশি থাকে প্রসারিত, যে কোনো একটা সাইডে প্রসারণের পরিমাণটা একটু বেশি থাকে। আর যে কোনো একটা সাইডে পরিমাণটা হচ্ছে অরবিটালে ওভারল্যাপ করার ফলে একটা সাইডের পরিমাণ হচ্ছে কমে যায়, একটা সাইডের পরিমাণ হচ্ছে আয়তন হচ্ছে বেড়ে যায়। এইভাবে হচ্ছে সে প্রসারিত। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন পাই বন্ধন। পাই বন্ধনের যে বিষয় সেটা হচ্ছে পাই বন্ধনের সংখ্যাটা হইতেছে দুইটা পরমাণু সিগমা বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, পাই বন্ধনের সংখ্যাটা একটু কাইন্ডলি লেখেন। দুইটা পরমাণু যখন সিগমা বন্ধনে আবদ্ধ হবে, কখনোই কোনো একটা যৌগ সরাসরি পাই বন্ধনে যাইতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই যৌগে সিগমা বন্ধন থাকবে না। বুঝতে পারছেন? যখন কোনো যৌগে আপনি দেখবেন যে হচ্ছে পাই বন্ধন আছে, বুঝবেন সেখানে আগে সিগমা বন্ধন গঠন হয়েছে, তারপর হচ্ছে আমার পাই বন্ধন হয়েছে। তাহলে এটা সংজ্ঞাটা হবে এমন যে যখন কোনো দুইটা পরমাণু সিগমা বন্ধনে যাবে, সিগমা বন্ধন গঠনে আবদ্ধ হওয়ার পর সমান্তরাল পি অরবিটাল, কি বলছি আমি? সমান্তরাল পি অরবিটাল, সমান্তরাল পি অরবিটাল পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যে বন্ধনটা গঠন করতেছে তাকে আমি বলতেছি পাই বন্ধন। এখন কিভাবে হচ্ছে পাশাপাশি অধিক্রমণ করে সেই জিনিসটা একটু দেখেন। সাপোজ এ আমার একটা পরমাণু, সাপোজ বি হইতেছে আমার আরেকটা পরমাণু, সাপোজ আমরা ধরলাম। তো কি বলছিলাম? সমান্তরাল পি অরবিটাল হইতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে এটা আমার একটা সমান্তরাল পি অরবিটাল, এখানে একটা সিগমা বন্ধ আছে, আমরা ধরে নিলাম যে এখানে একটা সিগমা বন্ধ অলরেডি গঠন হয়ে গেছে। এই হইতেছে আমার আরেকটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এটা হইতেছে আমার এ, এটা হইতেছে আমার বি। ওকে, কিভাবে হচ্ছে এখন পাশাপাশি অধিক্রমণ করবে সেই জিনিসটা দেখেন। পাশে দেখেন আমরা কি দেখেছিলাম যে হচ্ছে সরলরেখায় করে, ঠিক না? সিগমা বন্ধন কিন্তু সরলরেখা বরাবর করে, অর্থাৎ কোনো ধরনের ব্যান্ড হয় না। এই জিনিসটাকে আমরা ব্যান্ড করতে পারবো না। কিন্তু এখানে যখন পাশাপাশি অধিক্রমণ হবে তখন বন্ধনটা অনেকটা ব্যান্ড টাইপের হয়ে যায়। জাস্ট ওখানে কিন্তু বন্ধন আসলে কোনো এমন কোনো বন্ধন না যে জাস্ট এই যে এরকম এরকম কোনো ইন্টারলিক বন্ধন কিন্তু এখানে গঠন হয় না। এখানে একটা বলয় তৈরি হয়, দেখে মনে হয় যে বন্ধনের মতো, যে কারণে কিন্তু এই জিনিসটাকে টুকা দিলে হচ্ছে ভেঙে যায়। লাইক আপনি যদি ইথিনকে জাস্ট একটুখানি হাইড্রোজেন যোগ করেন, তাহলে কিন্তু এটা ইথেন হয়ে যাইতেছে, ঠিক না? তো এখন দেখেন কিভাবে হচ্ছে এ হইতেছে আমার এ, এ হইতেছে আমার বি, ওরা তো সিগমা বন্ধন দ্বারা অলরেডি গঠন করা, ঠিক না? এইখান থেকে হচ্ছে জিনিসটা এইভাবে হচ্ছে জাস্ট ব্যান্ড গঠন করে। এই যে এই জিনিসটা হচ্ছে আমার পাই। কি করছে? জাস্ট এই এখানে একটা বলয় গঠন করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মাধ্যমে এখান থেকে একটা বলয় হয়েছে, এখান থেকে একটা বলয় হয়েছে। লাইক বিষয়টা হচ্ছে অনেকটা এরকম,
এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, দুই পাশে হচ্ছে এটা একটা পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, ওদের মাঝখানে একটা একটা ইন্টারলিংক বন্ড ক্রিয়েট হয়েছে এখানে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। বুঝতে পারছেন কিভাবে হচ্ছে পাই বন্ধন গঠন হয়? পাই বন্ধনের গঠনটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু জানান কাইন্ডলি। বুঝছি, ওকে ঠিক আছে। পাই বন্ধন যেহেতু বুঝছেন, এখন হচ্ছে পাই বন্ধনের তো কিছু প্রকারভেদ আছে, ঠিক না? সিগমা বন্ধনে যদি প্রকারভেদ, সিগমা বন্ধনে যদি কিছু বৈশিষ্ট্য থাকে, তাহলে পাই বন্ধনের কিছু বৈশিষ্ট্য আমার আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে একটু দেখেন। পাই বন্ধন অল টাইম হচ্ছে সমান্তরাল রেখায় হবে। আমরা আগে কিন্তু দেখছিলাম যে হচ্ছে সরল রেখায় হইতেছে, ঠিক না? পাই বন্ধনটা সরল রেখায় হবে না, কারণ এখানে হচ্ছে বিষয়টা অনেকটা এরকম টাইপের হইতেছে বন্ধনটা। তাহলে এই দুইটা কি সমান্তরাল না? এই যে পি অরবিটাল, এটা একটা পি অরবিটাল, এই দুইটা কি পি অরবিটাল সমান্তরাল না? এবং ওদের মধ্যে কিন্তু সরাসরি কোনো অধিক্রমণ হচ্ছে না, জাস্ট দূর থেকে একটা অধিক্রমণ হইতেছে। যে জিনিসটা হচ্ছে এই জন্য বলা হয় যে সমান্তরাল রেখায় হয়ে থাকে এই জিনিসটা। এবং এই যে এটা তুলনামূলক দুর্বল, সেটা আগেই বলছিলাম। যেহেতু সিগমা বন্ধনটা শক্তিশালী, এটা হচ্ছে একটু দুর্বল, কারণ এটা কিন্তু সরাসরি অধিক্রমণ হচ্ছে না, একটা সাথে ইন্টার। যেমন এই যে কলম, এ হচ্ছে ক্যাপ, জাস্ট শক্তিশালী, সহজে আমি এটা খুলতে পারবো না। কিন্তু এখানে বিষয়টা আসলে এরকম কিছুই না, এটা হচ্ছে দূর থেকে জাস্ট আমি এইভাবে দিয়ে রাখলাম, কলমে জাস্ট নিপটা ছিল ভিতরে ঢুকে রাখলাম, বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার এরকম চাপ প্রয়োগ করলাম না, এইভাবে রাখলাম, তাহলে তো বন্ধ। কিন্তু এটা কিন্তু আমি খুব সহজে খুলে ফেলতে পারতেছি। কিন্তু যখন আমি এরকম করলাম, এটা খুলতে গেলে আমার শক্তি প্রয়োগ করা লাগতেছে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? এখন আসেন, এই জিনিসটা সমান্তরাল আমরা গেল, দুর্বল গেল। এখন পাই বন্ধনের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই। আবারও বলতেছি, পাই বন্ধনের নির্দিষ্ট কি নেই, দিক নেই। আমরা আগে পড়ছিলাম সিগমা বন্ধন একটা নির্দিষ্ট দিকে প্রসারিত থাকে বা কম বেশি হয়। পাই বন্ধনের এরকম কোনো দিক টিক নাই। বেচারা হচ্ছে সমান্তরাল পাইছে, দুইটা পি অরবিটাল সমান্তরাল পাইছে, জাস্ট বন্ধন গঠন করে ফেলছে, বাস। ওর কোনো নির্দিষ্ট কোনো দিক টিক নাই। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে জিনিসটা হচ্ছে শঙ্কর ও এস অরবিটাল ছাড়া অন্য সকল বিশুদ্ধ অরবিটাল পাই বন্ধন গঠিত হয়। এই লাইনটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি লিখে রাখেন। শঙ্কর অরবিটাল সাথে এস অরবিটাল, শঙ্কর অরবিটাল, এস অরবিটাল, ওকে। এই দুইটা অরবিটাল ছাড়া, শঙ্কর অরবিটাল এবং এস অরবিটাল ছাড়া দুনিয়ায় যে বাকি যতগুলো অরবিটাল আছে, পি, ডি, এফ, পিতে হচ্ছে 3টা আছে, ডিতে হচ্ছে 5টা আছে, এফতে হচ্ছে 7টা আছে, 7টা আছে, সবাই পাই বন্ধন গঠন করে। শুধুমাত্র শঙ্কর অরবিটাল এবং এস অরবিটাল পাই বন্ধন গঠন করে না। এটা অলরেডি অনেকবার এমসিকিউতে আসছে। বহুপদী যে আপনাদের এমসিকিউ গুলো আছে, 3টা করে 2টা করে আনসার হচ্ছে থাকে, সেখানে অনেকবার আসছে বিষয়টা যে কোন অরবিটাল গুলা পাই বন্ধনে অংশগ্রহণ করে বা কোন অরবিটাল গুলা পাই বন্ধনে অংশগ্রহণ করে না। বিষয়টা হচ্ছে এরকম। শঙ্কর অরবিটাল এবং এস অরবিটাল ছাড়া দুনিয়াতে আর যতগুলো অরবিটাল আছে, সব অরবিটাল, এফ অরবিটাল পর্যন্ত, আমাদের জানা মৌলর হচ্ছে এফ অরবিটাল পর্যন্ত। এখন এমন একটা মৌল আমি তৈরি করলাম মহাকাশের মধ্যে, সাপোজ আমরা মহাকাশে অন্য একটা গ্রহে গেলাম, সেখানে কোনো একটা মৌল পাওয়া গেল, তখন সেখানেও কিন্তু পাই বন্ধন সম্ভব, শুধুমাত্র শঙ্কর অরবিটাল, এস অরবিটাল ছাড়া। এই হচ্ছে এখন পর্যন্ত গবেষণায় প্রাপ্ত ফলাফল। বুঝতে পারছেন কিনা সেটা বলেন। পাই বন্ধন আর সিগমা বন্ধন যদি বুঝে থাকেন, তাহলে হচ্ছে আমি এখন আবার এসপি সংকরণে ব্যাক করব। বুঝতে পারছেন কিনা? মুর্তজা মাহাদি বুঝতে পারছে, ওকে। এখন আমি যে যতগুলো আপনাদের বলছিলাম, BF3, BCl3, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে ইথিন, আরেকটা গঠন বলছিলাম, সেটা হচ্ছে BF4 মাইনাস। BF4 মাইনাস আমি বলছিলাম, ঠিক আছে? আমি কি বলছিলাম, ইথিন আর BF4 মাইনাস, ওরা হচ্ছে হট টপিক ফর আওয়ার সিকিউ, সৃজনশীলের জন্য মূলত এগুলাকে বাছাই করা হয় sp2 সংকরণ থেকে। এখন BF4 অণুর গঠন পরীক্ষা অনেকবার আসছে, আপনাদের সময় আসার সম্ভাবনা খুব বেশি।
সিগমা বন্ধনের দিকটা আরেকবার বলেন। ওকে, সিগমা বন্ধনের যে দিকটা মূলত বলা হয়েছিল যে সিগমা বন্ধন একটা দিকে প্রসারিত থাকে বেশি, সেটা কিভাবে? এই ধরুন এস অরবিটাল, এ হচ্ছে আমার পি অরবিটাল, ওদের একটা দিক কিন্তু আছে। ওকে, ওরা হচ্ছে যখন স্পিন করে তখন এই জিনিসটা একটা দিক আছে, এবং এখানে আমার কাছে মনে হইতেছে যে এখানে হচ্ছে দুটা সমানভাবে জায়গা পাইছে। মূলত না, কোনো একটা জায়গা কম বেশি পাইছে, হয় এস অরবিটাল একটু কম পাইছে অথবা পি অরবিটাল একটু কম জায়গা পাইছে। যদি পি অরবিটাল বেশি জায়গা পায় তাহলে আমি বলতে পারি যে পি অরবিটাল বেশি প্রসারিত। যদি এস অরবিটাল বেশি জায়গা পায় তাহলে আমি বলবো এস অরবিটাল বেশি প্রসারিত। মূলত বিষয়টা হচ্ছে ঠিক এইরকম। আশা করি বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে BF4 মাইনাসে। মজার বিষয় হইতেছে আমরা sp2 সংকরণ পড়লেও 90% স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে আমরা যে ওই যে NH4+ গঠন করছিলাম না, আমরা NH4+ গঠন করছিলাম না, সেটা কি সেভাবে কি করে একটা আয়না মাঝখান দিয়ে একটা F4 মাইনাস আয়না ঢুকাই দেয়, বাস ওরা মনে করে যে হয়ে গেছে আমার উত্তর। কিন্তু এটা একটা রং কনসেপ্ট। এখানে NH4+ এর মতো কোনো কিছু হবে না। মূলত BF4 মাইনাস যে আছে সেখানে sp2 সংকরণই হয় না। এই যে BF4 মাইনাস সেটা আমরা sp2 সংকরণে পড়লেও BF3 তে কিন্তু আমার sp2 সংকরিত হইতেছে, ঠিক না? কিন্তু এখানে sp2 সংকরণ হবে না। BF4 মাইনাসে sp3 সংকরণ হয়। BF4 মাইনাসে sp3 সংকরণ হয়। এখন বলবেন ভাই কেমনে sp3 সংকরণ হবে? কারণ এখানে তো p অরবিটালই থাকে দুইটা, pz এর তো কোনো ইলেকট্রনই নাই, ঠিক না? কিভাবে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। আসেন কিভাবে হচ্ছে গঠন হবে। প্রথম হচ্ছে বোরন। বোরনের হচ্ছে উত্তেজিত অবস্থায় থাকবে, সেখানে হচ্ছে 5টা ইলেকট্রন থাকবে, 1s2 2s 2p 2px 2py 2pz, তাই তো? দুইটা ইলেকট্রন চলে গেছে, বাকি রইল তিনটা, একটা দুইটা তিনটা, 2p0। কি বলছি আমি? BF4 মাইনাসে sp3 সংকরণ হবে, তাই তো? এই s আর এই তিনটা p মিলে sp3 সংকরণ গঠন করবে। এখন বলবেন ভাই pz এর তো কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রন না থাকলে কি হইছে? 2 নাম্বার শক্তি স্তর আছে মানে হচ্ছে এখানে pz অরবিটালও আছে। 2 নাম্বার যে অরবিটটা, সেই অরবিট থাকা মানেই হইতেছে সেখানে pz অরবিটালের বা যে কতগুলো অরবিটাল থাকার কথা সবগুলো অরবিটাল অস্তিত্ব আছে। ইলেকট্রন সেখানে যায় বা না যায় সেটা পরের বিষয়। আমার কথা থেকে আপনারা বুঝতে পারছেন? আমরা তো জানি হচ্ছে অরবিট দেন হচ্ছে অরবিটাল, ঠিক না? এখন অরবিট 2 নাম্বার অরবিট থাকা মানে বা 2 নাম্বার শক্তি স্তর থাকা মানে হইতেছে সেখানে 2s 2px 2py 2pz সবগুলো অরবিটালের অস্তিত্ব থাকবে। ঠিক তেমনি ভাবে আমি যখন হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর বা 3 নাম্বার অরবিটে যাব তখন সেখানেও 3s 3px 3py 3py 3pz 3dxy সবকিছুর দিয়ে যে 5টা অরবিটাল আছে সবগুলোর অস্তিত্ব সেখানে আছে। ইলেকট্রন যাক বা না যাক সেটা পরের বিষয়। তার মানে কিন্তু আমার 2pz এর অস্তিত্ব কিন্তু আছে। ইলেকট্রন সেখানে যাচ্ছে না সেটা পরের হিসাব, এখানে কিন্তু অস্তিত্বটা আবার আছে। এই জিনিসটা বুঝতে পারলে হচ্ছে মোটামুটি আপনি 90% বুঝে গেছেন sp3 সংকরণ কিভাবে হইতেছে এখানে। এখন আসেন sp3 সংকরণটা আমি ক্রিয়েট করব। একটা s আর তিনটা p অরবিটালই তো দিয়ে কিভাবে হচ্ছে হবে দেখেন। যেহেতু sp3 সংকরণ তার মানে হচ্ছে চতুস্থলকীয় গঠন হবে, যেটা হচ্ছে আমরা আগেও পড়ছিলাম। এই যে আমার তিনটা sp3 সংকরণ কিন্তু অরবিটাল গঠন হয়ে গেছে। এখানে আমার একটা ইলেকট্রন, এখানে আমার একটা ইলেকট্রন, এখানে এই জন্য এখানে কোনো ইলেকট্রন নাই, কিন্তু 4টা sp3 সংকর অরবিটাল কিন্তু আমার ঠিকই গঠন হয়েছে। এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই। এখন আসেন ফ্লোরিনে। ফ্লোরিনে যদি কত ছিল? 9টা ছিল, ঠিক না? তো 9টা ছিল মানে 2pz1 ছিল, 2pz1 ছিল, এবং 2pz1 যেহেতু ছিল তার মানে এখানে হচ্ছে 3টা f এসে আমার BF3 গঠন করছে। 3টা ফ্লোরিন এসে 2pz1 এর যেহেতু একটা ইলেকট্রন ছিল, এই একটা করে ইলেকট্রন এখানে এসে হচ্ছে জোড় বন্ধন বা বন্ধন গঠন করছে, BP গঠন করছে। পরে হচ্ছে কি করছে আমার এখানে হচ্ছে আমার BF3 গঠন করছে। ওকে, f মাইনাসের ইলেকট্রন কত বলেন তো? ফ্লোরিন মাইনাসের ইলেকট্রন কত?
ফ্লোরিনের তো হচ্ছে 9টা আমরা জানি। F মাইনাস ফ্লোরিনের যে আয়ন, ওকে, ঋণাত্মক যে আয়নটা, সেটার ইলেকট্রন সংখ্যা কত? কেউ একজন কমেন্টে জানান আমাকে সেটার ইলেকট্রন সংখ্যা কত। আমরা জানি যে কোনো একটা আয়নের যদি হচ্ছে পজিটিভ হয়, ওই যে মৌলের ওই পরমাণুর যতগুলো ইলেকট্রন ছিল তার থেকে একটা কম হবে, আর যখন কোনো একটা নেগেটিভ হবে তখন একটা ইলেকট্রন বেশি হবে আর কি। ইয়েস, মুর্তজা মাহাদি হচ্ছে বলছে 10টা। ঠিক আছে, যদি 10টা হয়ে থাকে তাহলে F মাইনাস ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করি তো। হ্যাঁ, 1s2 2s 2px 2py 2pz 2 2 2 2 1 2 3 4 4 দোকানে 8টা আর 2টা 10টা। এখানে 2pz এ কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন না? এখানে 2pz এ 2টা ইলেকট্রন। এখানে আমার কোনো ইলেকট্রন আছে? এখানে কোনো ইলেকট্রন নাই। তাহলে ফ্লোরিন মাইনাস যখন এখানে এসে বন্ধন গঠন করবে, ওর কোনো ইলেকট্রন না থাকলেও আমার মূলত হচ্ছে কি, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। 3টা ইলেকট্রন না হইলেই তো হয়েছে, ঠিক না? আমার 2টা ইলেকট্রন বা একটা ইলেকট্রন থাকলেই হয়েছে। ফ্লোরিন মান যখন এখানে এসে বন্ধন গঠন করবে, তখন হচ্ছে যে জিনিসটা বিষয়, এখানে কিন্তু 2টা ইলেকট্রন ঠিকই হয়ে যায়, এবং ঠিক এই ফর্মুলাতেই BF4 মাইনাস গঠন হয়। আমি একটু সুন্দর করে অঙ্কন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো একটা ফ্লোরিন, এই হলো আরেকটা ফ্লোরিন, এই হলো একটা ফ্লোরিন। প্রতিটা সংকরিত অরবিটালে একটা করে ইলেকট্রন ছিল, ফ্লোরিনের একটা করে ইলেকট্রন এসে অ্যাড হয়েছে। আর কি বলছিলাম, ফ্লোরিন মাইনাস, যার হচ্ছে 10টা ইলেকট্রন 2pz2, ওর z অরবিটাল 2টা ইলেকট্রন আছে, এবং এই যে 2টা ইলেকট্রন আছে এখানে এসে হচ্ছে জাস্ট এটা বন্ধন গঠন করে 2টা ইলেকট্রনের মাধ্যমে, এবং বাইরে একটা নেগেটিভ আয়ন জাস্ট যুক্ত হয়। এবং যে এটার যে গাঠনিক চিত্র সেটা হইতেছে অনেকটা এরকম। জাস্ট 90% স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে, ওরা BF4 মাইনাস গঠন করার পরে এখানে নেগেটিভ আয়নটা দিতে ভুলে যায়। যদি আপনি নেগেটিভ আয়নটা দিতে ভুলে যান, আপনি পরীক্ষার হলে 0/0 আউট অফ 4 যে পাচ্ছেন সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। কারণ আপনি হচ্ছে এখানে BF3 গঠন করতেছেন না, বা BF4 গঠন করতেছেন না, আপনি একটা ঋণাত্মক আয়ন গঠন করতেছেন বা একটা মূলক গঠন করতেছেন যেটার চার্জ হচ্ছে মাইনাস। আপনাকে অবশ্যই এই মাইনাস চিহ্নটা দিতে হবে, যদি না দেন স্যার বুঝবে আপনার হচ্ছে বেসিক কনসেপ্টের দুর্বলতা আছে, কেমিস্ট্রি আপনি বেসিক কনসেপ্ট বুঝেন না। চিত্রটা আরেকবার, চিত্রটা কিছুই না, CH4 আমরা যেভাবে গঠন করছিলাম ঠিক সেভাবে জাস্ট আমরা গঠন করছি। এখানে গঠন করার পরে কি হয়েছে, 4টা sp3 সংকর অরবিটাল ছিল আমার এখানে, এই যে sp3 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 sp3। যেহেতু আমার এটা p অরবিটাল, f এর কি ছিল 2py1 2p সরি f অরবিটাল 2pz1 ছিল, ঠিক না? f অরবিটালে 2pz1 ছিল, তো এখানে একটা z1, এখানে একটা z1 অরবিটাল, এখানে একটা z1 অরবিটাল আসছে। আসার পরে কি হয়েছে, এগুলো হচ্ছে ফ্লোরিন, এগুলো ফ্লোরিন এসে হচ্ছে BF3 গঠন করছে। আর এটা হচ্ছে আমার BF4 BF মাইনাস আয়ন 2pz2, ওর 2টা ইলেকট্রন আছে, ও জাস্ট আসছে, আসার পরে ওর নিজের থেকে 2টা দিছে। গতকাল ক্লাস আমরা কি পড়ছিলাম, যে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রন দিতেছে, ঠিক না? যে আসো বাবা আমার কাছে ইলেকট্রন আছে, তোমাকে আমি ইলেকট্রন দিচ্ছি। কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লোরিন বলতেছে, আরে ভাই আমার কাছে ইলেকট্রন আছে, তুমি জাস্ট আমাকে শুধু জায়গা দাও। আমার কাছে ওই যে আমরা যেমনটা করি আর কি, কোনো একটা ঘুরতে গেলে হোটেলে উঠি, কারণ কি আমার কাছে বিল্ডিং নাই, আমার কাছে বাসা নাই থাকার মতো, কিন্তু আমার কাছে কি আছে, আমার কাছে লিকুইড মানি আছে, যে মানিটা দিয়ে আমি হচ্ছে তোমাকে টাকা দিব, তুমি আমাকে রুম দিবা। ঠিক এই জিনিসটা এখানে ঘটছে। বোরনের কাছে এখানে জায়গা আছে, কিন্তু ওর কাছে কোনো টাকা পয়সা নাই। ফ্লোরিনের কাছে হচ্ছে টাকা পয়সা আছে, সে বলতেছে আমার ভাই থাকার জায়গা নাই, কিন্তু টাকার অভাব নাই আমার। তখন বোরন বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি জায়গা দিচ্ছি আমার রুমে থাকার বিনিময়ে তুমি আমাকে টাকা দিবা। সেই টাকাটা কি, সেই টাকাটাই হইতেছে আমার 2টা ইলেকট্রন। আমরা জানি একটা অরবিটাল স্থিতিশীল হইতে গেলে সেখানে 2টা ইলেকট্রন থাকা লাগে, এবং জাস্ট এই 2টা ইলেকট্রন দিছে, যেটা হচ্ছে বোরন স্যাটিসফাইড হয়েছে। আর হচ্ছে ফ্লোরিনের কি দরকার ছিল, একটা বাসস্থান দরকার ছিল, সেই বাসস্থানটা প্রোভাইড করছে বোরন, ফ্লোরিনও খুশি বোরনও খুশি। এইভাবে BF4 মাইনাস আয়ন গঠন হয়ে গেছে আমার। এখন বুঝছেন? আচ্ছা, মুর্তজা মাহাদি বলছে বুঝছি, ওকে ঠিক আছে। তাইলে হচ্ছে BF4 মাইনাসের গঠনও কিন্তু আমার শেষ।
এরই মাধ্যমে আমরা হচ্ছে মূলত sp2 সংকরণ যেটা ছিল আমাদের sp2 সংকরণ শেষ করে ফেলেছি। আমাদের সংকরায়নটা হচ্ছে অনেক বড় একটা টপিক, বাট আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা sp3 পুরাটা কভার করতে পেরেছিলাম। আজকের ক্লাসে আমরা অলরেডি sp2 পড়াই ফেলছি। এখন আমি sp-তে ঢুকবো কি ঢুকবো না সেটা আমাকে কমেন্ট করে জানান। তাইলে হচ্ছে আমি sp-টা আজকে পড়াবো, আদারওয়াইজ হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে sp পড়াবো। আমার ইচ্ছা হচ্ছে পড়াই ফেলানো, কেউ একটু জানান আমাকে। আচ্ছা, কতক্ষণ লাগবে এটা পড়াইতে না? sp সংকরণ বলতেছি। sp সংকরণে মূলত যে জিনিসটা পড়া লাগবে সেটা হচ্ছে দুইটা জিনিস পড়া লাগে। একটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে C2H2। মূলত এই জিনিসটা পড়া লাগে আমার sp2 সংকরণ থেকে, সরি sp সংকরণ থেকে, আর কিছু পড়া লাগে না। আপনাদের বইয়ে এই দুইটা জিনিসের কথাই বলা আছে, তার মধ্যে C2H2 হচ্ছে সৃজনশীলের জন্য হট টপিক, আর কিছু না। আর হচ্ছে বাদ বাকি sp3d sp2d কিছু একটা আছে, ওগুলো আমরা sp-টা পড়াই ফেলি। আমার কাছে মনে হয় এটাই ভালো হবে, আধা ঘন্টার মতো লাগবে সর্বোচ্চ। আসেন, আপনাদের কিন্তু ফুল সিলেবাস, আমি আবারও বলতেছি আপনাদের কিন্তু এইচএসসি হবে ফুল সিলেবাসে, এবং আপনারা হচ্ছে সময় পাবেন হচ্ছে 17 থেকে 18 মাস। 2 বছর কিন্তু আপনারা পাচ্ছেন না, বা এসএসসি তে আপনারা যেটা পাইছেন 2 বছরের উপরে সময় পাইছি আমরা, প্রায় 21 12 24 25 মাস সময় পাইছি। এইচএসসি তে আপনারা এত সময় পাবেন না, আপনারা সর্বোচ্চ 18 থেকে 19 মাস সময় পাবেন। সো একটু ফাস্ট পড়াটাই হচ্ছে আমাদের ভালো। ওকে, sp সংকরণ হচ্ছে আমরা ঢুকে যাই। sp সংকরণ আমরা কি বলবো, এখানে জাস্ট একটা s অরবিটাল একটা p অরবিটাল মিলে দুইটা সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে আমার sp সংকরণ। sp সংকরণের সংজ্ঞা আমি আশা করি আপনারা পারবেন, sp2 আর sp3 আপনারা পড়ছেন, সেখান থেকে আপনারা পারবেন। এখন sp সংকরণটা কিভাবে ক্রিয়েট হয়, এই হইতেছে আমার একটা s অরবিটাল, এই হইতেছে আমার একটা p অরবিটাল, মিলে যেভাবে হচ্ছে একটা sp সংকরণ হয়, এটা হইতেছে আমার sp সংকরণ। sp সংকরণের বন্ধন কোণের মান হইতেছে 180 ডিগ্রি। এর আগে আমরা কিন্তু পড়ছিলাম 120 ডিগ্রি, ঠিক না? এখানে হচ্ছে বন্ধন কোণের মান 180 ডিগ্রি। এটা হইতেছে sp সংকরণ। জাস্ট কিছুই না, এটা একটা s এটা একটা p, জাস্ট এইভাবে চিত্রটা অঙ্কন করব আমরা। এটাই হচ্ছে আমার sp সংকরণ। তাহলে এখন আসি আমরা বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে আমরা আসবো, কিভাবে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড গঠন যৌগ গঠন করতেছে সে ব্যাপারে। বেরিলিয়ামের ইলেকট্রন কত? 4, ঠিক না? 1s2 2s2, এটাই তো। এখন আসেন উত্তেজিত অবস্থায় যখন যাবে, সরি বেরিলিয়াম 4 1s2 2s 2p 1 1, এই 2p 2s আর 2px মিলে মূলত আমার sp সংকরণ গঠন করবে। তাহলে হচ্ছে as আর হচ্ছে a আমার p মিলে হইতেছে আমার sp সংকরণ গঠন করলো দুইটা sp সংকরিত অরবিটাল আমার। এখানে কিন্তু দুইটা sp সংকরিত অরবিটাল আমার আছে বোরনের বেরিলিয়ামের, এবং প্রতি পাশে হচ্ছে একটা করে আমার ইলেকট্রন আছে। না, এখানে একটা গোল হবে না। সংকরণ যখন হবে তখন আমার এখানে একটা গোল হবে না। এখানে চিত্রটা ঠিক এরকম হবে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, লাইক হচ্ছে অনেকটা এরকম, জাস্ট এরকম মাঝখানে একটা লাউয়ের আগা বেরিয়েছে, আরেকটা লাউ আমি জাস্ট এইভাবে এই বরাবর অঙ্কন করবো, বাস। এখানে একটা লাউ এখানে একটা লাউ, জিনিসটা কিন্তু আবার এরকমও না, ভিতরে আপনাকে একটা লাউয়ের যে ডগার মতো ছোট ছোট গোল দিতেই হবে। মূলত যে ছোট গোল যে চিহ্নটা, এটা হইতেছে আমার s অরবিটাল, আর এই যে p যে বড় যে অংশটা এটা হচ্ছে p অরবিটাল। এই যে আপনারা বলছেন না প্রসারিত দিকটা যে বোঝেন নাই, এই যে দেখেন এটা হইতেছে আমার প্রসারিত, p-টা দেখেন এখানে অনেক বেশি প্রসারিত, আর s-টা দেখেন ছোট্ট একটু গোলাকার হয়ে গেছে। আর হচ্ছে দেখেন এই পাশে p-টা প্রসারিত, s-টা হচ্ছে ছোট একটা দিকে। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে হচ্ছে সিগমা বন্ধনটা একটা দিকে প্রসারিত থাকে বেশি। বোঝা গেছে তো না? আচ্ছা, এখন আসি আমরা ক্লোরিন। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে 17, ঠিক না? ক্লোরিনের হচ্ছে আমার 17, এবং হচ্ছে লাস্ট অরবিটালে মূলত হচ্ছে 3pZ1। ওকে, আমি পুরাটা করতেছি না, আপনারা কিন্তু পুরাটা করবেন।
CpZ1 হচ্ছে হবে লাস্টের, একদম লাস্ট যে অরবিটাল একটা ইলেকট্রন থাকে, কিছুই করবে না। আপনার হচ্ছে প্রথমে হচ্ছে জাস্ট sp সংকরণটা বোরনে আঁকবেন, দেন হইতেছে এখানে একটা p অরবিটাল অঙ্কন করবেন, বাস ভিতরে দুইটা ইলেকট্রন দিয়ে দিবেন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা হচ্ছে বেরিলিয়াম, বাস বেরিলিয়াম টেট্রা ডাইক্লোরাইড আমার হচ্ছে গঠন হয়ে গেছে। এই যে বন্ধন কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি, বাস। আচ্ছা, sp3 তে s আলাদা করে গোল করা ছিল না, যখন সে যৌগ গঠন করছিল তখন সে ইয়া করছিল। sp3 চিত্রটা কিরকম ছিল, এই যে নিচের ছোট একটা লাউয়ের ডগা, এটা ছিল আমার sp3। আর CH4 এর চিত্র কিরকম ছিল, হাইড্রোজেন চারটা আসছিল, এই হাইড্রোজেনের চারটার গোল গোল আমরা দিয়েছিলাম জাস্ট। এই যে গোল গোল আপনি যেটা বলতেছেন সেটা ছিল হাইড্রোজেনের s অরবিটাল। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এখন বুঝতে পারছেন, যাই হোক, ধন্যবাদ বোঝার জন্য। এখন হচ্ছে আমরা বেরিলিয়াম টেট্রাক্লোরাইড অঙ্কন করব, সেটা হচ্ছে এই যে একটা চিত্র দিয়ে একটা গুলো দিলাম, এই একটা গুলো দিলাম, এবং হচ্ছে এখানে একটা p অরবিটাল অঙ্কন করব, এখানে একটা p অরবিটাল অঙ্কন করব। এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা হচ্ছে আমার বেরিলিয়াম, বাস। এটা হচ্ছে বেরিলিয়াম ডাইক্লোরাইডের গঠন, এবং এটা হচ্ছে সরল রৈখিক হয়। প্রশ্ন আসে কিন্তু এভাবে না, প্রশ্ন আসে, প্রশ্নটা একটু কাইন্ডলি লেখেন। প্রশ্ন আসে যে বেরিলিয়াম ক্লোরাইড PeCl2 সরল রৈখিক, কিন্তু H2O অর্থাৎ পানি কেন কৌণিক? এটা হচ্ছে পরীক্ষায় আসে, এবং আপনাকে হচ্ছে আনসারটা যেভাবে করা লাগে, বেরিলিয়াম ক্লোরাইডের আপনি বলবেন যে বেরিলিয়াম ক্লোরাইড ডাইক্লোরাইড হচ্ছে আমার sp সংকরিত, যে কারণে হচ্ছে এটা সরল রৈখিক হয়ে থাকে। H2O তে পানিতে হচ্ছে sp3 সংকরণ ঘটে, সেই হিসাবে চতুস্থলকী হওয়ার কথা, কারণ আমরা জানি sp3 সংকরণ হলে চতুস্থলকী হওয়ার কথা, কিন্তু অক্সিজেনের দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে LP-LP বিকর্ষণ ইজ গ্রেটার দেন LP-BP বিকর্ষণ ইজ গ্রেটার দেন VP-VP বিকর্ষণ, যে কারণে H2O এর আকৃতি ভি শেপ বা কৌণিক আকৃতির হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আসি কার্বনের sp সংকরায়ন এবং ইথিলিন বা অ্যাসিটিলিন গঠন, C2H2 গঠন, এটাকে আমরা ইথাইন বলেন বা অ্যাসিটিলিন বলেন, যেটাই বলেন, সেটা হচ্ছে আমরা এখন গঠন করব। মূলত এটার নাম হচ্ছে ইথাইন, সেখান থেকে হচ্ছে অনেকে হচ্ছে অ্যাসিটিলিন বলে, কারণ হচ্ছে বাণিজ্যিক নামকরণ হচ্ছে এটা অ্যাসিটিলিন। ওকে, দেখো এখন হচ্ছে আমরা দেখব কার্বন, তো আমরা দেখছি sp3 সংকরায়ন ঘটে, sp2 সংকরায়ন করে, sp সংকরণটা কিভাবে করে সেটা হচ্ছে আমরা এখন দেখব। কার্বন উত্তেজিত অবস্থায় আছে, 6টা ইলেকট্রন আছে আমার, 1s2 2s2 2px 2py 2pz, বাস প্রতি 4টা ইলেকট্রন। এই s আর p মিলে হইতেছে sp সংকরায়ন গঠন করে। আর এর আগে sp2 সংকরণ আমরা দেখেছিলাম যে pz অরবিটালটা জাস্ট লম্ব আকারে থেকে যায়, এখানে দুইটা অরবিটাল মূলত লম্ব আকারে থেকে যায়। বুঝা গেছে? এখানে দুইটা অরবিটাল লম্ব আকারে থেকে যায়, কিভাবে থাকে সেটা আজকে আমি দেখাবো, আমি এখন দেখাচ্ছি। এই হইতেছে আমার s অরবিটাল প্লাস এটা হচ্ছে আমার py, এটা px, এটা হচ্ছে pz। যখন করে তখন পাশাপাশি sp সংকরণ গঠন করবে। এই তো গেল আমার sp সংকরণ, ঠিক আছে। এখন হচ্ছে আমি এই হইতেছে আমার py, এই হইতেছে আমার pz, py pz, জাস্ট স্কেচ করে দেন। এটা হইতেছে আমার sp সংকরণ, এটা হইতেছে আমার sp সংকরণ, আর এই দুইটা হইতেছে আমার, এটা আমার py, এটা আমার pz। জাস্ট এইটা হইতেছে কার্বনের sp সংকরায়নের চিত্র। কার্বন sp সংকরণ যেভাবে গঠন করে সেটার চিত্র হচ্ছে এই জিনিসটা। চিত্রটা কি বুঝছেন? তাহলে হচ্ছে আমি এখন C2H2 গঠনে যাব। C2H2 এর গঠনটা কিরকম একটু দেখেন। C2H2 তে যে জিনিসটা হয় আমার,
আচ্ছা আমি H4 লিখছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। C2H2, ওকে। C2H2 এর গঠনটা কিরকম হয় সেই জিনিসটা একটু দেখেন। কার্বনের সাথে তিনটা বন্ধন দ্বারা একটা কার্বন যুক্ত থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকে। এখানে হচ্ছে আমার একটা সিগমা, বাকি দুইটি হচ্ছে পাই বন্ধন বিদ্যমান। আরেকবার, ওকে দেখেন, এই একটা আমার s অরবিটাল, এ আমার একটা p অরবিটাল, এটা py, এটা আমার pz অরবিটাল, তাই তো? s আর এই px মিলে sp সংকরায়ন গঠন করে। এই f আর p মিলে আমার sp সংকরায়ন হইতেছে, গঠন করতেছে। এটার নাম হইতেছে আমার sp সংকরায়ন। এটা sp, এটা sp। এখন কিন্তু আমার py আর pz রয়ে গেছে না, এই যে py আর pz ছিল, এখন হচ্ছে ওদেরকে আমরা জায়গা দিব, যেভাবে আমরা pz কে sp2 সংকরণে জায়গা দিয়েছিলাম। কি করলাম, লম্ব বরাবর রাখলাম pz ডট 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 ডট, এটা দিয়ে আমি বুঝাইলাম এটা হচ্ছে py। দেন কোনাকুনি z অক্ষ বরাবর আরেকটা অরবিটাল হবে, যেটাকে আমরা ধরেন সাপোজ স্কেচ করে দিলাম, স্কেচ করে দিয়ে বললাম এটা হচ্ছে আমার pz। এই জিনিসটাই হচ্ছে কার্বনের sp সংকরায়নের চিত্র। এখন বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে কার্বনের sp সংকরায়নের চিত্র। এটা কিন্তু এটার চিত্র না, এটা হচ্ছে কার্বনের শুধুমাত্র sp সংকরায়নের চিত্র। আচ্ছা আরেকবার না, দেখেন, এই হচ্ছে আমার s অরবিটাল, এই হইতেছে আমার p অরবিটাল, এটা আমার py অরবিটাল, এটা আমার pz অরবিটাল। আচ্ছা মুর্তজা বলছে বুঝছি। ও তাহলে ঠিক আছে। মূলত হচ্ছে s অরবিটাল আর px অরবিটাল মিলে হচ্ছে আমার sp সংকরণ গঠন করতেছে, এই যে এটা গঠন করতেছে। আর py অরবিটাল তো সেম এজ pz অরবিটাল, সেম এজ থেকে যাবে, যেটা আমরা sp2 সংকরণে দেখেছিলাম, pz অরবিটাল হচ্ছে রয়ে গেছিল। এখন আসেন কিভাবে হচ্ছে আমার C2H2 গঠন করা হয়। C2H2 কিভাবে গঠন করা হয়? C2H2 তে একটা সিগমা দুইটা পাই বন্ধন থাকে। এখন বলবেন একটা সিগমা দুইটা পাই বন্ধন কিভাবে থাকে ভাই? এই যে py, এই যে py আর pz, ওরা মূলত পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে দুইটা পাই বন্ধন গঠন করে। কিভাবে করে সেটা হচ্ছে এখন দেখাবো। প্রথমে কি করতে হবে, আমাকে sp সংকরণটা চিত্র অঙ্কন করতে হবে দুইটা, কারণ এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বনের sp সংকরণ, এই কার্বনের sp সংকরণ। আচ্ছা কালি করে শেষের দিকে, এই কার্বন sp সংকরণ, এই কার্বনের sp সংকরায়ন মিলিত হবে। এখন কিভাবে হচ্ছে দেখেন, এই হলো আমার একটা sp সংকরায়ন, এটার সাথে হচ্ছে অধিক্রমণের, মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এটা একটা sp সংকরণ কার্বনের, এটা একটা sp সংকরণ কার্বনের, এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন মিলে একটা সিগমা বন্ধন গঠন করছিল, যেভাবে হচ্ছে sp2 সংকরণে গঠন করছিল। এখানে একটা হাত খালি আছে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এসে হচ্ছে আমার দুই হাতে দুইটা হাইড্রোজেনের যে বিষয়টা ছিল, এই দুইটা হাইড্রোজেন হচ্ছে ফিল আপ করলো আমার। এখন এখানে দেখেন আমার py আর pz অরবিটাল কিন্তু রয়ে গিয়েছিল, ঠিক না? py আর pz, এখন py আর pz আমরা অঙ্কন করব। এই যে লম্ব বরাবর হচ্ছে আমার py, কোনাকুনি বরাবর হচ্ছে আমার pz, বাস। লম্ব বরাবর হচ্ছে আমার py, কোনাকুনি বরাবর হচ্ছে আমার pz। py টাকে হচ্ছে আপনার ডট 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 দিয়ে হচ্ছে বুঝাইতে পারেন, আর pz কে হচ্ছে আপনার স্কেচ করে দিলেন। এটা হচ্ছে আমার py অরবিটাল, আমি ডট 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 দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, আর pz হচ্ছে আপনার স্কেচ করে দিলেন। পরীক্ষাও আপনার ঠিক সেম জিনিসটাই করবেন। এখন হচ্ছে জিনিসটা হবে সেটা হচ্ছে, এটা তো py, ঠিক না? এটা হচ্ছে py, ওরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে একটা পাই বন্ধন গঠন করছে। বাকি রইল pz, ও হচ্ছে একটা pz, ও হইতেছে একটা pz। এই দুইটা pz পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে আরেকটা পাই বন্ধন গঠন করে। দ্যাট মিন্স
দুইটা পাই বন্ধন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, বন্ধন কোণের মান কত? 180 ডিগ্রি। বাস, বুঝতে পারছেন কিনা সেটা বলেন। বোঝা গেছে কি কিভাবে হচ্ছে C2H2 গঠন করা হয়? কিছুই না, জাস্ট দেখেন আরেকবার আমি ইনশর্ট বলে দিচ্ছি। এটা আমার একটা sp, এটা হচ্ছে আমার, এটা আমার sp সংকরণ, এটা আরেকটা sp সংকরণ, দুইটা sp সংকরণ মিলিত হয় এখানে একটা সিগমা বন্ধন গঠন করছে। এখানে একটা হাত খালি ছিল, এখানে একটা হাত খালি ছিল, জাস্ট এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আসছে, দুইটা হাইড্রোজেন আমার ফিল আপ হয়ে গেছে। এখন কি করা দরকার ছিল? এখন হচ্ছে আমার দুইটা পাই বন্ধন গঠন করা দরকার ছিল। এই যে পি ওয়াই, এইখানে হচ্ছে পি ওয়াই, পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধন গঠন করবে। এই যে পিজেড, এই যে পিজেড, ওরা পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে আরেকটি পাই বন্ধন গঠন করবে। অর্থাৎ এখানে আমার দুইটা পাই ও একটা সিগমা বন্ধন রয়েছে। সরি, একটা সিগমা বন্ধন না, এটাও একটা সিগমা বন্ধন, এটাও একটা সিগমা বন্ধন, টোটাল তিনটা সিগমা বন্ধন রয়েছে আমার এই যৌগতে। বুঝা গেছে কি? কেউ তো কমেন্ট ওপেন করেন নাই। মুর্তজা মাহাদি, বুঝছি বুঝছি বুঝছি। কত মিনিট আগে করছেন সেটা তো বুঝতেছি না। হ্যাঁ, বুঝতে পারছেন। যাক, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এটা কিভাবে গঠন করা হয় এবং এটা হচ্ছে কিভাবে হয় সেটা আমরা বুঝতে পারছি। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের এসপি সংকরায়নও কিন্তু শেষ। এসপি সংকরায়ন যেহেতু আমাদের শেষ, আমি আজকে রাত্রে আপনাদের নোটটা দিয়ে দিব। সে যেহেতু আমাদের এসপি সংকরায়ন শেষ, এখন ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, ঢাকা ইউনিভার্সিটি না, জিএসটি তো আসে, সব জায়গাতে আসে, সিকে রুয়েটেও আসে। সিকে রুয়েট তো চেনেন না, চুয়েট রুয়েট কুয়েট, ওরা হচ্ছে একসাথে যে ক্লাস্টার পরীক্ষাটা নেয় বা গুচ্ছ পরীক্ষাটা নেয়, সেটা নাম হচ্ছে সিকে রুয়েট। সেখানে মাঝে মধ্যে আসে যে হচ্ছে বলে C2H2 তে কয়টা সিগমা বন্ধন, বা হচ্ছে এরকম C2H2 কয়টা সিগমা বন্ধন থাকে। তো এখানে দেখেন C2H2 তে আমার একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, এই একটা সিগমা বন্ধন, তিনটা সিগমা বন্ধন আছে। এখন আপনাকে যদি বলে C2H4 এ কয়টা সিগমা বন্ধন, আপনি কিভাবে নির্ণয় করবেন? প্রথমে আপনি গাঠনিক চিত্রটা আঁকবেন। এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। বাকি মূলত মেইন বন্ধন গঠন করার পর যতগুলো ডাবল বন্ধন থাকবে সবগুলোই হচ্ছে মূলত পাই বন্ধন। তাহলে এখানে একটা পাই বন্ধন, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা হচ্ছে এখানে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে আমার পাই বন্ধন। বুঝছেন? যদি বুঝে থাকেন, আমাদের সংকরায়নের আমরা হচ্ছে 95% শেষ করে ফেলছি। শুকর আলহামদুলিল্লাহ। আমাদের সংকরায়নের যে টপিকটা ছিল, সেই সংকরায়ন টপিকের 95% অংশ আমাদের শেষ। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে sp3d, যেগুলো আপনাদের এখন সৃজনশীল আকারে আসে না। sp3d, d2 sp3, sp3 d2, এগুলো আছে, এগুলো আপনাদের পরীক্ষা আসে না। তবে একটা জিনিস লাগে ওইখান থেকে, সেটা হচ্ছে SF6 এর গঠনটা। SF6 এর যে গঠন সেটা হচ্ছে লাগে, এবং সেখানে হচ্ছে আমার sp3d2 সংকরণ হয়, এই সংকরণটা হয়। এটা চিত্রটা হচ্ছে অষ্টতলকীয় হয়, সেটা হচ্ছে মাঝে মধ্যে আসে। আর মাঝে মধ্যে হচ্ছে আপনাদের PCl5 বা PCl5 মূলত আসে, বা জ্যানন ডাইফ্লোরাইড, এই দুইটা ছাড়া আর আসবে না। মূলত এই দুইটা জিনিস আমাদের বাকি আছে, দেন হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে আমাদের সংকরণ টপিকটুকু। সংকরণ টপিক থেকে এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মনে রাখার বিভিন্ন ট্রিক্স। সেই মনে রাখার বিভিন্ন ট্রিক্স হচ্ছে আমি শিখাই দিব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এবং আপনাদের কিন্তু আজকের ক্লাসে আমি SP2 আর SP দুইটা সংকরণ আমি বুঝাইছি। আমি বুঝতে পারছি কিছু নেট প্রবলেম ছিল, বাফার ছিল, ঐশী, তারপরে হচ্ছে ওয়ানিশা, সিনথিয়া, ওরা হচ্ছে ক্লাসটা ঠিকভাবে করতে পারে নাই। মুর্তজা মাহাদি হচ্ছে ক্লাসটা করছে। তুমি কি বুঝতে পারছো পুরো ক্লাসটা ঠিকভাবে? মুর্তজা মাহাদি খুব সম্ভবত ইয়সা নাকি? এম আই রাইট? তুমি কি পুরো টপিকটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। আর হচ্ছে তুমি তো মেবি খুব সম্ভবত ইয়সা, YOUSH স্পেলিং খুব সম্ভবত। আচ্ছা দেখো, পুরো তুমি কি SP2 আর SP সংকরণ বুঝছো কিনা আমাকে সেটা বলো।
যদি SP2 এবং SP থেকে সৃজনশীলের কোনো প্রশ্ন আসে, তুমি পারবা কিনা সেটা আমাকে বলো জাস্ট। এতটুকু এনশিওরিটি দাও, বা সৃজনশীলে যদি কোনো প্রশ্ন আসে সেটা তুমি, বা MCQ যদি কোনো প্রশ্ন আসে সেটা তুমি বুঝবা কিনা যদি এনশিওরিটি দাও, তাহলে হচ্ছে আজকে ক্লাস এখানেই শেষ করে দিব। কালকে রাত ঠিক 10টার সময় হচ্ছে তোমাদের, 10টার সময় কি বলি, রাত 8টা থেকে 8টার সময় আমি লিঙ্ক দিয়ে দিব এক্সামের। 8টা থেকে 10টার ভিতরে তুমি হচ্ছে এক্সামটা দিয়ে দিবা। তুমি না, বাকি যারা আছো তারা, হ্যাঁ আমি ওই সঙ্গে ঠিক আছে। আমি 8টা থেকে 8টার সময়, কাল রাত 8টার সময় হচ্ছে আমি এক্সাম লিঙ্ক দিব। তোমরা হচ্ছে 10টার ভিতরে পরীক্ষাটা দিয়ে শেষ করবা। এটা হচ্ছে আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট। কারণ টাইমের ভিতরে এক্সাম দিলে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে টাইমের ভিতরে এক্সাম দেওয়ার যে মেন্টালিটি সেটা ক্রিয়েট হয়। এবং একটা প্রবলেম ছিল আমাদের, যেটা তোমরা হচ্ছে আমাদের ক্লেম করছিলে, সেটা হচ্ছে কেউ যদি বই রেখে দেয়। নিজের সৎ থাকলে আসলে জগৎ জয় করা যায়, সত্যি কথা বলতে। আমাদের হেটার্স এক্সাম ব্যাচ যেটা আছে সেখানে হচ্ছে তুমি একটু জিজ্ঞেস করে দেখি, তোমরা যদি দেখো, ঐশী খুব সম্ভবত রিলেটিভ একজন আছে, ওর বোন আছে, ও হচ্ছে বলতে পারবে যে হচ্ছে আমরা হেটার্স এক্সাম ব্যাচে যা পরীক্ষা যখন দিই তখন আমরা বলে নিই তুমি যদি সৎ থাকো তাহলে তুমি মেইন পরীক্ষায় ভালো করবা, আর যদি এখানে ভালো করো মেইন পরীক্ষা খারাপ করো তাহলে কিছুই হবে না। সো নিজের সতের উপর হচ্ছে সব কিছু। কোচিংও কিন্তু তুমি চাইলে দেখা দিয়ে করে পরীক্ষা দিতে পারো, ঠিক না? কিন্তু তুমি যখন সৎ থেকে সঠিকভাবে পড়াশোনা করো, সঠিকভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমারই আলটিমেটলি লাভ। লাভ কিন্তু আমার না, তো লাভ কিন্তু আলটিমেটলি তোমার। ওকে। আর হচ্ছে এক্সাম টাইমটা কিন্তু এখন থেকে তোমরা অনেক কম পাবা। গত এক্সামে আমি হচ্ছে 10 মিনিট সময় দিয়েছিলাম, জাস্ট তোমাদের ফার্স্ট এক্সাম বলে। তোমরা ঐশী হচ্ছে খোঁজ নিয়ে দেখো, ওহির থেকে খোঁজ নিয়ে দেখো যে হচ্ছে আমরা 50টা কোয়েশনে মাত্র 18 মিনিট সময় দিই। কারণ তুমি এখানে বৃত্ত ভরাট করতেছো না, তুমি যা শুধু ক্লিক করতেছো। যদি তোমার উত্তর জানা থাকে তুমি শুধু ক্লিক করবা, 1 সেকেন্ডের সময় লাগার বেশি কথা না, ঠিক না? 1 সেকেন্ডের কিন্তু সময় লাগার কথা না। আমরা 50টা কোয়েশনের 18 মিনিট সময় দিই। এবং শুধু তাই না, আমি কেমিস্ট্রি কোয়েশনে যে জিনিসটা করি, 7 থেকে 8টা করে অপশন দিই। তুমি 100% যদি তুমি পড়াশোনা না করো, তোমার যদি পড়াশোনা করা না থাকে, তুমি যদি 100% পড়াশোনা না করো, তুমি জীবন উত্তর করতে পারবে না। তুমি বই খুঁজলেও পাবা না, কারণ তোমার অপশন দেখেই তোমার চোখে ধাঁধা লেগে যাবে। কিন্তু তুমি যদি সৎ থাকো, তুমি যদি পড়াশোনা করো 100% হবে। তুমি এই 7 থেকে 8টা কেন, 12টা 15টা অপশন পর্যন্ত আমি দিছি আমার হ্যাটার্স এক্সাম বেসে, এবং সেই কোয়েশ্চন পর্যন্ত রাইট করছে আমার স্টুডেন্টরা। সবাই রাইট করতে পারে নাই, সঞ্জিতা, তারপর হচ্ছে ওহি, ওরা হচ্ছে রাইট করতে পারছে, সিনথিয়া, ওরা হচ্ছে রাইট করতে পারছে। তার মানে ওরা পড়াশোনা করছে। ওরা 15টা অপশন দিয়েছিলাম আমি, তাও ওরা রাইট করতে পারছে। কারণ কি, ওরা হচ্ছে পড়াশোনা করছে, সৎ থেকে পড়াশোনা করছে। সো এটাই ছিল আমার আজকের কথা, শেষ কথাবার্তা তোমাদের সাথে। আর হচ্ছে এক্সাম হচ্ছে কিন্তু কালকে রাতে দিয়ে দিবা। আর হচ্ছে বায়োলজি ক্লাস মেবি তোমাদের একটু ঝামেলা ছিল। আজকের ক্লাস যেটা হচ্ছে, আমার এখান থেকে কিন্তু নেট ক্লিয়ার ছিল, আমি আবারও বলতেছি, আমার এখান থেকে নেট ক্লিয়ার ছিল। 15 MBPS এর ওয়াইফাই, 3টা ডিভাইস চলতেছে, আমার এখানে মোবাইলও আছে অলরেডি, এবং আমি এখন আমার ক্লাসও দেখতে পারতেছি এখানে। খুব সম্ভবত তোমাদের এখানে প্রবলেম ছিল, যেহেতু মর্তুজা মাদিপুরার ক্লাসটা করতে পারছে আমার সাথে, তার মানে নেট প্রবলেম ছিল না আজকে ইনশাল্লাহ। আর খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা জুমের মাধ্যমে দেখি তোমাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবো। তো আচ্ছা, আজকে এখানেই হচ্ছে শেষ। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ। এখন হচ্ছে বাসায় গিয়ে পড়াশোনা করো।